আমরা জাস্ট 10 মিনিট পরে কি শুরু করব? জাস্ট মাগরিবের আজান দিচ্ছে, তো আমরা গতকালকে ক্লাসটাও 10 মিনিট 40-এ শুরু করছিলাম। নো প্রবলেম, নো প্রবলেম। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকে ক্লাসটা শুরু করবো। তার আগে আমি একটা বিষয় সবার সঙ্গে শেয়ার করতে চাই। গত ক্লাসে একটা ভাই আমাকে কোশ্চেন করছিলেন, আমাদের পরীক্ষা পরবর্তী কোনো আহ, যে রেজাল্ট আমরা পাই ওইটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করলে আমরা পরবর্তীতে টিক মার্ক আকারে দেখতে পাবো। আমরা যে কোশ্চেন গুলো অ্যান্সার করবো ওইটার উপরে একটা টিক মার্ক করা থাকবে, আর পরবর্তীতে কোনো কোশ্চেন যদি অ্যান্সার নাও করি ওইটা সবুজ কালি থাকলে ওইটার উপরে কোশ্চেনের উপর টিক মার্ক করা থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের যে কোশ্চেনটা আমরা পাই ওই কোশ্চেনটাই আমরা যে কোশ্চেন গুলার রিসিভ করবো অ্যান্সার করবো ওই কোশ্চেনটার উপর টিক মার্ক করা থাকবে। যে কোশ্চেনটা আমরা টাচ করবো না ওই কোশ্চেনটা সবুজ কালি দিয়ে ভরাট করা থাকবে, বাট আমাদের টিক মার্ক করা থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি কি ভাইকে রিকোয়েস্ট করবো, ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমরা ক্লাস শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই। সবাইকে স্বাগতম। আমার ভয়েস যদি ঠিকমতো শুনতে পান আমাকে একটু চ্যাট বক্সে ইয়েস লিখবেন। আর আমি লিখেছি সবাইকে স্বাগতম, এটা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। লার্স অফ অনেকেই লিখে ফেলছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে আসলে ক্লাস নেওয়া, আশা করি সবাই ভালো আছেন। আজকে ম্যাথের লেকচার, 3 নাম্বার লেকচার। এটার আগেও 2টা ক্লাস হয়েছে, অনুপাত সমানুপাত লাভ ক্ষতি। তো মূলত আমরা আসলে 2টা টপিকের উপরই পড়বো, অনুপাত সমানুপাতকে আমরা একসাথে, লাভ ক্ষতি আরেকটা, এই হলো 2টা। আমরা শুরু করে দিই। প্রথমে কিছু থিওরিটিক্যাল কয়েকটা কথাবার্তা আছে, আমরা এগুলো একটু বলে দেন ম্যাথের দিকে চলে যাবো। আমাদের মূল ফোকাস কিন্তু ম্যাথের দিকেই থাকবে। তো প্রথমে অনুপাত সমানুপাতের একদম শুরু যদি আমি বলি, বিগিনিং এর মধ্যে আমাকে জানতে হবে হলো সরল অনুপাত, যেটা সবচেয়ে কমন, যে সরল অনুপাত ব্যাপারটা কি। তো আমরা সরল অনুপাত দিয়ে শুরু করি। তো সরল অনুপাত আসলে যে কোনো অনুপাতকেই বলে। আমি যদি আপনাকে সাধারণভাবে একটা রাশি লিখি যে 5:4 বা 5:4, তাহলে এটা আসলে একটা সরল অনুপাত। অথবা আমি যদি লিখি 2:3, এটাও একটা সরল অনুপাত। বা আমি যদি লিখি 10:9, এটাও কিন্তু একটা সরল অনুপাত। তাহলে যে কোনো অনুপাতকে আমরা আসলে সরল অনুপাত বলবো, যার 2টা রাশি থাকবে, একটা প্রথম বা পূর্ব রাশি, আর এটাকে আমরা বলবো দ্বিতীয় রাশি বা উত্তর রাশি, এভাবে বলা হয়। ওকে। আচ্ছা, এখন এই সরল অনুপাতকে আমরা বেশ কিছু টাইপে নিয়ে আসবো। যেমন এই সরল অনুপাতটা কি কি হতে পারে, এটা লঘু হতে পারে, মানে সরল অনুপাতের একটা টাইপ আমি বলতে পারি যেটা লঘু অনুপাত হতে পারে, বা গুরু অনুপাত হতে পারে। এগুলো একটু জানতে হবে, লঘু কোনটাকে বলি, গুরু কোনটাকে বলি। তারপর একানুপাত হতে পারে, একানুপাত। আর আরেকটা হতে পারে যে ব্যস্তানুপাত। এটা যদি একটু ডিফারেন্ট, বাট আমি একসাথে লিখলাম বোঝানোর জন্য সুবিধা হবে। আর ব্যস্তানুপাত।
আচ্ছা, এবার আমি এক্সাম্পল দিই যে লঘু অনুপাতটা আসলে কি। তো অনুপাতের সময় আমি বলেছিলাম যে সরল অনুপাতের মধ্যে অবশ্যই পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকে। সো অনুপাতের বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্ব রাশি, আর অনুপাতের ডান পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তর রাশি। তো লঘু অনুপাতের কন্ডিশন হলো, আবার বলি, লঘু অনুপাতের কন্ডিশন হলো যে পূর্ব রাশিটা অবশ্যই উত্তর রাশি থেকে ছোট হবে। ঠিক আছে, এটাই হলো লঘু অনুপাতের কন্ডিশন। সো এরকম যদি আমি কয়েকটা এক্সাম্পল বলি, তাই আমি বলতে পারি 2:3, এখানে প্রথম যে রাশিটা বা পূর্ব রাশিটা এটা ছোট, অথবা আমি যদি বলি 4:5, অথবা যদি বলি 9:10। আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রথম সংখ্যাটা ছোট, দ্বিতীয় সংখ্যাটা বড়, এটাকে আমরা সবসময় বলবো লঘু অনুপাত। এবার আসি গুরু অনুপাত। সো লঘু অনুপাতের জন্য কন্ডিশন যেহেতু আমরা জানি, গুরু অনুপাতে হবে তার ঠিক উল্টোটা। সো গুরু অনুপাতের জন্য পূর্ব রাশিটা আসলে বড় হবে এবং উত্তর রাশি বা পরবর্তী রাশিটা আসলে হবে ছোট। সো এই এক্সাম্পল যেগুলো ছিল আমি এগুলোকে জাস্ট ইনভার্স করে লিখে দিচ্ছি, উল্টা করে লিখে দিচ্ছি। তো 2:3 ছিল, সেটা হয়ে যাবে 3:2, 4:5 টা হয়ে যাবে 5:4। আচ্ছা সোহেল ভাই, আমাকে একটু কনফার্ম করেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি? আমাকে একজন দুইজন বলছে যে শুনতে পাচ্ছেন না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন। আচ্ছা, ম্যাক্সিমামই বলতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। তাহলে যারা শুনতে পাচ্ছেন না একটু লগ আউট করে লগ ইন করেন, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। ম্যাক্সিমাম কিন্তু আমার কথা শুনতে পাচ্ছেন। আর যেটা বলছিলাম, লঘু এবং গুরু আমরা বুঝতে পেরেছি, লঘুর ক্ষেত্রে পূর্ব রাশি ছোট, গুরুর ক্ষেত্রে পূর্ব রাশি বড়, এই হলো পার্থক্য। আর একানুপাত 3 নাম্বারে যেটা আমরা বলেছি সেটা হলো একানুপাত। সো একানুপাত মানে হলো একই অনুপাত, মানে একই রাশি যদি থাকে তখনই তাকে বলা হবে একানুপাত। তাই আমি এটাকে ছোট করে লিখতে পারি যে একই সংখ্যা দুইবার, একই সংখ্যা যদি দুইবার থাকে তখন সেটাকে একানুপাত বলে। তাই বলতে পারি এটা 2:2, এটা একটা একানুপাত, 5:5, এটা একটা একানুপাত, 10:10, এটাও একটা একানুপাত। না, এটা খুবই সহজ জিনিস, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার ব্যস্তানুপাত নিয়ে বলবো। সো আমি শুরুতেই বলেছিলাম ব্যস্তানুপাত একটু ডিফারেন্টলি বলতে হবে, এটা সরাসরি সরল অনুপাতের সাথে আমি বলবো না। তো ব্যস্তানুপাত ব্যাপারটা কি, যদি আমি আপনাকে একটা অনুপাত দিয়ে দেই, সাপোজ এক্সাম্পল হিসেবে দেয়া হলো, আপনাকে দেয়া আছে একটা অনুপাত হলো 5:2। তো একটা অনুপাত দেয়া থাকার পরেই কিন্তু আপনি এই অনুপাতের একটা ব্যস্তানুপাত পাবেন, মানে কোনো কিছু ছাড়া ব্যস্তানুপাত পাওয়া যায় না। তাহলে এই অনুপাতটা যদি আপনাকে বলে ব্যস্তানুপাত কি হবে, তাহলে এই অনুপাতের ব্যস্তানুপাত হবে জাস্ট রিভার্সটা, 2:5। সো পূর্ব রাশিকে উত্তর রাশি বানাবো, উত্তর রাশিকে পূর্ব রাশি বানাবো, এটাকেই বলা হচ্ছে ব্যস্তানুপাত। ঠিক আছে, এটাই হলো সেম জিনিস। আচ্ছা, সাকিব ভাই বলছে একানুপাত আলটিমেটলি 1:1। ইয়েস ভাইয়া, একানুপাত যদি হয় আলটিমেটলি এটা 1:1ই হবে, দ্যাটস ট্রু। আর ব্যস্তানুপাতটা বলেছি, ব্যস্তানুপাত বের করার জন্য অবশ্যই একটা অনুপাত দেয়া থাকবে, সেই অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি বানাবো, উত্তর রাশিকে পূর্ব রাশি বানাবো, তাহলে সেটাকেই প্রথমটাকে দ্বিতীয়টার ব্যস্তানুপাত। যেমন 5:2 এর ব্যস্তানুপাত হলো 2:5, একইভাবে 2:5 এর ব্যস্তানুপাত হলো 5:2। তো পরস্পরের ব্যস্তানুপাত। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো। দুইটা জিনিস একসাথে পড়াই দিই, এটা পরবর্তীতে এটা অবজেক্টিভের জন্য খুব লাগে আর কি, অবজেক্টিভে থেকে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে। তার মধ্যে একটা হলো দীঘানুপাত, দীঘানুপাত, আর আরেকটা নাম হলো দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত, দুটাকে আমি পাশাপাশি শিখাচ্ছি, এটা মনে রাখতে সুবিধা হবে। তাহলে একটাকে আমরা বলতেছি দ্বিঘানুপাত, একটা হলো দ্বিভাজিত অনুপাত। এটা ইংলিশ টার্মটাও চাইলে শিখে রাখতে পারে, একটা হলো ডুপ্লিকেট, একটা হলো সাব ডুপ্লিকেট। ডুপ্লিকেট এন্ড আরেকটাকে বলা হয় সাব ডুপ্লিকেট। ডুপ্লিকেট। আচ্ছা, তাহলে আমি জাস্ট এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবেন যে দ্বিঘানুপাত ব্যাপারটা কি। ধরেন আপনাকে এক্সাম্পল হিসেবে একটা অনুপাত দেয়া আছে, সেটা হলো 3:9, এটা হলো আপনার একটা অনুপাত। সো এই অনুপাতটার যদি বলে যে ডুপ্লিকেট বা দ্বিঘানুপাত কি হবে, যে এক্সিস্টিং আপনাকে প্রশ্ন দেয়া আছে একটা অনুপাত 3:9, আর যদি বলে এইটা দ্বিঘানুপাত, দুঃখিত আমি বানানটা ভুল করেছি, যদি এখন বলা হয় এটা দ্বিঘানুপাত কি হবে, দ্বিঘানুপাত, তাহলে আপনাকে কি করতে হবে, এই 3 কে স্কয়ার করতে হবে এবং 9 কে স্কয়ার করতে হবে। এখানে আসবে 9 আর এখানে আসবে 81। তাহলে 9:81 ইজ দ্য ডুপ্লিকেট অফ 3:9। আবারো বলি, যখন দ্বিঘানুপাত বের করতে বলে তাহলে পূর্ব রাশিকে স্কয়ার করব, উত্তর রাশিকে স্কয়ার করব, মানে দুইটা রাশিকে স্কয়ার করলে প্রথম যে অনুপাতটা দেয়া আছে তার দ্বিঘানুপাত পাওয়া যায়। আবার এখানে কাটাকাটি করেন না, কাটাকাটি করলে কিন্তু হবে না, কাটাকাটি করা এখানে যাবে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন দ্বিঘানুপাত এবং দ্বিভাজিত অনুপাত পাশাপাশি লিখছি তার একটাই কারণ, দ্বিঘানুপাতে আপনি কি করতেছেন, স্কয়ার করতেছেন, আর দ্বিভাজিততে কি করতে হবে, রুট করতে হবে। তাহলে আপনাকে যদি এক্সাম্পল হিসেবে দ্বিভাজিততে একটা অনুপাত দেয়, যে একটা অনুপাত দেয়া হলো আপনাকে 4:16, এই 4:16 দিয়ে আপনাকে বললো যে এই অনুপাতটার সাব ডুপ্লিকেট কি হবে, সাব ডুপ্লিকেট। তো সাব ডুপ্লিকেট করতে কি হবে, প্রথম যে পূর্ব রাশিকে রুট করতে হবে এবং পরবর্তী যে রাশি উত্তর রাশি সেটাকেও রুট করতে হবে। তাহলে এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 8। তাহলে 2:8, এই রাশিটা বা এই অনুপাতটা 2:8 হলো 4:16 এর দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস একবার মনে রাখেন, ডুপ্লিকেট হলো স্কয়ার করতে হবে, আর সাব ডুপ্লিকেট মানে হলো দুঃখিত আমি একটা বাংলায় লিখছি একটা ইংলিশে লিখছি, থ্যাংক ইউ, ধরে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা আসলে 4 হবে। হ্যাঁ, দ্বিঘানুপাতে আমরা স্কয়ার করি আর দ্বিভাজিততে রুট করি। তাহলে একটা জিনিস ভালো মতো চিন্তা করেন, আপনি 2:4 কে, আর 2:4 যেটা আমি আনসারে পাইছি আর কি, ওকে যদি আপনি 4:6 করতে চান তাহলে আপনাকে দ্বিঘানুপাত করতে হবে, আর একটা রাশিকে যদি সাব ডুপ্লিকেট করতে হয় তখন জাস্ট দ্বিঘানুপাতের জায়গায় দ্বিভাজিত অনুপাত করতে হবে। এই হলো ক্যালকুলেশন। তো দুইটা কোয়াইট সিমিলার, একটাতে স্কয়ার একটা রুট। আচ্ছা, এবার আমরা একটু মিশ্র অনুপাত সম্পর্কে পড়বো, যতক্ষণ ধরে সরল অনুপাতের মধ্যে লঘু, গুরু, একানুপাত, ব্যস্তানুপাত বা দ্বিভাজিত, দ্বিঘানুপাত এগুলো পড়েছি। এবার মিশ্র বা যৌগিক অনুপাত আসলে কি, এটা নিয়ে আমরা একটু পড়বো। সো মিশ্র বা যৌগিক যেটাই বলি না কেন। আচ্ছা, সো মিশ্র বা যৌগিক অনুপাতের মধ্যে অবশ্যই একাধিক সরল অনুপাত থাকতে হবে। তাহলে কন্ডিশন 1, কন্ডিশন হলো একাধিক, মানে একের অধিক থাকতেই হবে, একাধিক সরল অনুপাত প্রয়োজন, তাহলে আপনারা মিশ্র অনুপাত বের করতে পারবেন। তাহলে ব্যাপারটা কেমন আমি একটু যদি বলি, ধরুন আপনাকে কিছু অনুপাত দেওয়া আছে, একটা মনে করেন 2:5, দেন একটা দেওয়া আছে 3:6, আর একটা মনে করেন দেওয়া আছে 4:7। এরকম তিনটা অনুপাত দেওয়া আছে। আমি লাল কালি দিয়ে বুঝাই, এটা হলো প্রথম অনুপাত, দ্য ফার্স্ট রেশিও, এটা হলো সেকেন্ড রেশিও, এন্ড দ্যাট ওয়ান ইজ দ্য থার্ড রেশিও। এরকম তিনটা অনুপাত দেওয়া আছে। এই তিনটা অনুপাতের দেখেন আমি কালার দিয়ে অ্যানোট করে দিচ্ছি, এই 2, এখানে 3 আর এখানে 4। এই তিনটা রাশিকেই আমরা কিন্তু বলতে পারি
যে পূর্ব রাশি, আশা করি এটা সবারই মনে আছে, এই তিনটা রাশি হলো পূর্ব রাশি। পূর্ব রাশি। আরেকটা কালার দিয়ে আমি দেখাই, এখানে বাকি যে 5 আছে, এখানে আছে 6 আর এখানে আছে 7, এই 5 6 7 এই তিনটাকে আমরা বলি হলো উত্তর রাশি। উত্তর রাশি, পূর্ব রাশি আর উত্তর রাশি অলরেডি জানি। তাহলে এই তিনটা অনুপাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এর যদি মিশ্র অনুপাত বের করতে বলে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যে যদি বলে যে মিশ্র অনুপাতটা কত, তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশি 1 ইনটু পূর্ব রাশি 2 ইনটু পূর্ব রাশি 3 অনুপাত উত্তর রাশি 1 উত্তর রাশি 2 ইনটু উত্তর রাশি 3। এটা আমি যেহেতু এখানে তিনটা অনুপাত দিয়েছি এজন্য তিনটা গুণ করেছি। দুইটা যদি দিতাম তাহলে দুইটা গুণ করতেন, চারটা যদি দিতে বা চারটা যদি অনুপাত থাকতো তাহলে চারটা গুণ করতাম। তাহলে মিশ্র অনুপাতের জন্য আমরা কি করতে হবে, 2 ইনটু 3 ইনটু 4, তার সাথে অনুপাত করতে হবে 5 ইনটু 6 ইনটু 7। এখন জাস্ট মানটা বসাই দেন, 3 4 12, 12 2 24, তাহলে এখানে আসবে 24, আর 5 6 30, 3 7 21, তাহলে এখানে আসবে 210। তাহলে 24 অনুপাত 210, এটাই হলো এই প্রথম দ্বিতীয় তৃতীয় যে তিনটা সরল অনুপাত ছিল, এই তিনটা সরল অনুপাতের কি মিশ্র অনুপাত। আবারও বলি, এই তিনটা সরল অনুপাতের মিশ্র অনুপাত হলো 24:210। তাহলে এখানে দুইটা থাকলে শুধু দুইটা গুণ করতেন, চারটা থাকলে চারটা গুণ করতাম। এই হলো সিম্পল ক্যালকুলেশন। মিশ্র বা যৌগিক অনুপাতটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানান, যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতের মধ্যে কি করতে হবে, পূর্ব রাশিগুলো গুণ করব, উত্তর রাশিগুলো গুণ করব, এটাই। থ্যাংক ইউ, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আমাদের আরেকটু থিওরি আছে, দেন আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হলো ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাতটা কি? ধরুন আপনাকে একটা অনুপাত দিল, এটা হলো x অনুপাত y, এটা হলো আপনার প্রথম অনুপাত। আরেকটা অনুপাত দিল y অনুপাত z। তো দুইটাকে একটু ভালো মতো লক্ষ্য করেন, প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কিন্তু সমান। ভালো মতো দেখেন, এখানে আমি y দিছি, এখানে y দিছি, এবং বুঝাতে চাচ্ছি দুইটার মান আসলে সমান, এটা বোঝানো হয়েছে। তাহলে এরকম যদি কখনো দুইটা অনুপাত আপনি পান, যে দুইটা অনুপাতের মধ্যে প্রথমটার উত্তর রাশি এবং পরেরটার পূর্ব রাশি সমান, সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে x অনুপাত y অনুপাত z। তাহলে এখানে দুইটা আলাদা অনুপাত ছিল, এই দুইটা আলাদা অনুপাত থেকে আমরা একটা অনুপাত পেয়ে গেছি, এই একটা অনুপাতটাকে আমরা বলতে পারি ধারাবাহিক অনুপাত। ওকে, তাহলে এখানে কিন্তু তিনটা রাশি আছে। তাহলে ধারাবাহিক অনুপাত যে সবসময় তিনটা রাশি দিয়ে হবে এটা কিন্তু এমন না, আপনি চারটা রাশি দিয়েও করতে পারেন। আমি এক্সাম্পল দিই একটা, ধরুন আপনাকে বললো যে 2 দিয়ে না বলি, সংখ্যা দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। আপনাকে বললো যে একটা অনুপাত হলো a:b, একটা অনুপাত হলো b:c, একটা হলো c:d। তাহলে এরকম যদি তিনটা আলাদা আলাদা অনুপাত আপনাকে দেয়, আপনি কিন্তু লিখতে পারেন যে a অনুপাত b, আবার b এর সাথে c এর অনুপাত হয়, আবার c এর সাথে d এর অনুপাত হয়। তাহলে এটাও কিন্তু একটা ধারাবাহিক অনুপাত। তো আপনাকে কয়টা ইনপুট আকারে দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে ধারাবাহিক অনুপাতটা 4 সংখ্যার হবে নাকি 3 সংখ্যার হবে নাকি 5 সংখ্যার হবে। তিনটার জন্য 4 সংখ্যার, দুইটার জন্য 3 সংখ্যার। এটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার অনুপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, মানে যেখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা আমরা পড়বো, সেটা হলো ক্রমিক সমানুপাতিক বা ক্রমিক অনুপাতও বলতে পারি, ক্রমিক সমানুপাত বা ক্রমিক অনুপাত। সো এটাও আপনারা ছোটকাল থেকে পড়েছেন, সবারই মোটামুটি মনে থাকার কথা। সো আমি একটু বলে দেই, ক্রমিক সমানুপাতের মধ্যে মাস্ট, এটা কিন্তু মাস্ট, তিনটি সংখ্যা থাকবে। তিনটি সংখ্যা থাকবে। তো তিনটি সংখ্যা বা অঙ্ক যাই বলি না কেন, অঙ্ক বলা উচিত আসলে, তিনটি অঙ্ক থাকবে, তার মানে হলো দুটি অনুপাত থাকবে, এটাও মাস্ট, দুটি অনুপাত থাকবে। তাহলে কিরকম হতে পারে, আমি একটা বলতে পারি যে একটা হলো a অনুপাত b, আরেকটা হলো b অনুপাত c। ওকে, তো এরকম দুইটা অনুপাত থাকবে। এবং ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন, সেই কন্ডিশনটা হলো a এর সাথে b এর অনুপাত এবং b এর সাথে c এর অনুপাত কিন্তু সমান। ধারাবাহিক অনুপাতে কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে অনুপাত দুইটা সমান হবে, দ্যাট ইজ মাস্ট। তাহলে দেখেন, আপনি অনুপাতকে কিন্তু লিখতে পারেন a বাই b, মানে a অনুপাত b কে a ডিভাইডেড বাই b লিখতে পারেন। একইভাবে b অনুপাত c কে লিখতে পারেন db ডিভাইডেড বাই c। তাহলে দুই পক্ষকে আপনি যদি b আর b গুণ করে দেন, এখানে গুণ করে দেন, এখানে আসবে b স্কয়ার ইকুয়াল টু a ইনটু c। তাহলে এই ক্রমিক সমানুপাত যখনই বলবে তখনই আমি বলতে পারবো b স্কয়ার ইকুয়াল টু a ইনটু c। সো ওই b কে আমরা আসলে বলতে পারি হলো মধ্য রাশি। তাহলে মধ্য রাশিকে স্কয়ার করি, মধ্য রাশিকে স্কয়ার করলে অপর দুটি রাশির গুণফল পাওয়া যাবে, অপর রাশি দুটির গুণফল, অপর রাশি দুটির গুণফল। এটাই হলো ক্রমিক সমানুপাতের একটা ছোট্ট ফর্মুলা। যখনই বলবে দুইটা অনুপাত ক্রমিক সমানুপাতি, আপনি সাথে সাথে বলবেন b স্কয়ার ইকুয়াল টু ac। এখানে যদি ab দিয়ে না বলে xy দিয়ে বলে, তাহলে আপনাদের ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হবে, তখন আমি বলতে পারি y স্কয়ার ইকুয়াল টু x ইনটু z। তাহলে কিভাবে ডিফাইন করা আছে তার উপর অনুযায়ী আমরা সূত্র বলবো। সবসময় যে b স্কয়ার ইকুয়াল টু ac এটা আসলে সত্য না, বাট মধ্য রাশি যেটা, তাকে স্কয়ার করলে অপর দুইটা রাশির গুণফল যে পাওয়া যাবে, এটা কিন্তু ভাই সবসময় সত্য। ঠিক আছে, এই ক্রমিক সমানুপাতিটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, প্রিলির জন্য ইম্পর্টেন্ট, বা যেখানেই পরীক্ষা দেন না কেন এই রিলেটেড প্রশ্ন মাঝে মাঝে দেখা যায়। চলেন এবার আমরা অনেকক্ষণ থিওরি পড়ছি, এবার একটু ম্যাথ আলোচনা করবো। দেখি, একটা প্রশ্ন দেওয়া আছে, আপনারা চাইলে চ্যাট বক্সে আমাকে উত্তর দিতে পারেন, আমি আপনাদের সাথে পার্টিসিপেট করব। বেশ কয়েকটা অনুপাত দিয়ে আপনাকে জিজ্ঞেস করছে কোনটা লঘু অনুপাত। আমি অনেকেই উত্তর দিচ্ছেন, আমি এখনো পর্যন্ত ফুল উত্তর পাই নাই, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, গুড, ভেরি গুড। তাও আমি একটু মনে করাই দিই, লঘু অনুপাত মানে হলো পূর্ব রাশি লেস দেন উত্তর রাশি, এটা মনে হয় সবারই মনে আছে। তাহলে আমরা উত্তর কিন্তু মোটামুটি সবাই বুঝতে পারছেন, এতে আমার কোনো ডাউট নাই, আপনারা সবাই উত্তর জানেন। আমরা একটা কাজ করি, সবগুলো লিখি। যেমন 5:3 এটা হলো গুরু অনুপাত, 15:3 এটাও কিন্তু গুরু অনুপাত, 5:5 এটাকে আমরা বলি একানুপাত। একবারে প্র্যাকটিস হয়ে গেল আর কি, সবগুলো লিখলে। দ্য লাস্ট ওয়ান 2:5 এটাকে আমরা বলবো লঘু অনুপাত। দ্য কারেক্ট আনসার হলো খ 2:5, এটা হলো লঘু অনুপাত। মোটামুটি দেখি সবাই মনে রাখছেন এটা। আচ্ছা, আরেকটা, এটাও দেখি আপনারা চ্যাট বক্সে আমাকে বলতে পারেন।
যে রুট পি এবং রুট জেড এই অনুপাতটাকে পি ইস টু জেড এর কি বলা হয়? গুড, ভেরি গুড, সবাই মোটামুটি বলে ফেলছেন। আচ্ছা, তাহলে এখানে আমি যদি বলি কোন অনুপাতটা দেয়া আছে কিন্তু পি ইস টু জেড, এটা হলো ইনপুট, মানে আপনাকে ইনপুট আকারে এই অনুপাতটা দেওয়া হয়েছে। ওকে, আর আউটপুটে দেওয়া আছে হলো রুট পি অনুপাত রুট জেড। দেন বলছে রুট পি অনুপাত রুট জেড কে পি অনুপাত জেড এর কি বলা হয়? সো ডেফিনেটলি রুট হলে আমরা বলি এখানে দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত, এটাকে আমরা বলি হলো সাব ডুপ্লিকেট। আচ্ছা, আমি একটু ডিফারেন্ট প্রশ্ন করি। যদি আপনাকে বলে, এই প্রশ্নটা ভালো মতো পড়েন, দেন আমাকে চ্যাট বক্সে উত্তর দিবেন, যে রুট পি এবং রুট জেড আপনাকে দিয়ে দিল, দ্যাট ইজ হাউ ইউ ইনপুট, এটা ইনপুট দিল, আর আপনাকে বললো পি ইস টু জেড, তাহলে বললো পি ইস টু জেড কে ইনপুটের কি অনুপাত? এটা ইনপুটের কেমন অনুপাত? দেখি এটা একটু আমাকে চ্যাট বক্সে জানান তো। গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। Good. হ্যাঁ, এখানে যেহেতু আমরা বর্গ করছি, এটা কিন্তু বর্গানুপাত না, এটাকে আমরা বলি দ্বিঘানুপাত। অনেকে ইংরেজিটা মনে রাখছেন, দ্যাট ইজ ডুপ্লিকেট। তাহলে প্রশ্নটা যদি উল্টা করে দিত তাহলে কিন্তু আবার উত্তর হয়ে যেত দ্বিঘানুপাত বা ডুপ্লিকেট। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিঘানুপাত বা দ্বিভাজিত অনুপাত সম্পর্কে আশা করি কোনো কনফিউশন নাই। যদি না থাকে, আপনাদের জন্য একটা প্রশ্ন আমি দিব, এটা হলো পোল কোশ্চেন দেওয়ার কারণ হলো অরিজিনাল ফিলিং পাওয়া যায় যে আমি উত্তর দাগাচ্ছি, এটা আপনাদের অংশগ্রহণটা খুব সুন্দর করে। রেজওয়ান ভাই বলছেন দ্বিঘানুপাতের বানানে ব থাকবে। ভাই, দ এর সাথে একটা ব থাকবে, ব না থাকলে তো ভুল হবে। খুবই সহজ প্রশ্ন, খুব দ্রুত 30 সেকেন্ডস এর মধ্যে উত্তর দিয়ে দিবেন। 16:4 এর দ্বিভাজিত অনুপাত কত? খুবই সহজ কোশ্চেন, কেউ ভুল করা ঠিক হবে না। মাজার ভাই বলছেন ইংলিশটা মনে থাকে ভালো, কিন্তু আপনাকে বাংলাটাও মনে রাখতে হবে ভাই, কারণ প্রশ্নটা ইংলিশ দিয়ে করবে নাকি বাংলা দিয়ে করবে এটা তো কনফার্ম না, তাই চেষ্টা করবেন দুইটা টার্মই মনে রাখার জন্য। ওকে, আমি টাইম শেষ করে দিচ্ছি, তো শেয়ার করি আপনাদের সাথে। 16:4 এর দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত মানে হলো রুট করা, 16 কে রুট করলে 4, 4 কে রুট করলে 2, সো ডি হলো আনসার, এবং 93% হিউজ পার্সেন্টেজ আপনারা সঠিক উত্তর দিয়েছেন। তাই এটার সলিউশন আমি আর দেখাবো না, জাস্ট আমি দেখাই দিই, লাস্ট ওয়ান, এটা হলো সঠিক উত্তর। আচ্ছা, এবার আমরা কিছু ডিফারেন্ট অঙ্ক করার চেষ্টা করবো। যেমন একটা অঙ্ক দেওয়া আছে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? সো আমি আবারও মনে করাই দিই, মিশ্র অনুপাত বের করার একটা ফর্মুলা বা একটা শর্টকাট আমি আপনাদের বলেছিলাম, যে মিশ্র অনুপাত যখনই বের করতে হবে, আমি একটু সূত্রটা লিখে দিই, যে পূর্ব রাশি 1 ইন্টু পূর্ব রাশি 2 ইন্টু পূর্ব রাশি 3। আমি তিনটা লিখছি কারণ এখানে তিনটা আছে, যে একটা, দুইটা, তিনটা। তার সাথে অনুপাত করবো কত? উত্তর রাশি 1, উত্তর রাশি 2 ইন্টু উত্তর রাশি 3। জাস্ট মনে করাই দিচ্ছি, একদম প্রথম দিকের অঙ্ক দেখে মনে করাই দিচ্ছি, এটা সবাই বুঝে গেছেন। এখানে 18, এখানে 2, এখানে 36। আমি যদি মানগুলো বসাই দিই তাহলে এখানে হবে 5 ইন্টু 7 ইন্টু 3, আর অনুপাতে থাকবে 18 ইন্টু 2 ইন্টু 6। অনেকেই লিখে ফেলছেন, আচ্ছা অপশনও দেওয়া আছে, লিখে দেখো বলে ফেলতে পারছেন আপনারা। তাহলে 5 7 35, 35 কে 3 দিয়ে গুণ করা যায়, সরি 5 7 35 ইন্টু 3, 35 ইন্টু 3, এটা করতেছি না কারণ আছে একটা, আর 18 2 36, 36 ইন্টু 6। তাহলে সরি, আমি যদি এখান থেকে 3 কে তুলে দেই তাহলে এখান থেকে কিন্তু 6টা 2 হয়ে যাবে, এটা মনে হয় সবাই বুঝতে পারবেন। তাহলে আমি এখানে লিখলাম 35, অনলি 35। তাহলে এখান থেকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে থাকবে 36 ইন্টু 2, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে। তাহলে এক পাশে 35 আর ওই পাশে 36 দুগুণ 72, 72। তাহলে 35 ইন্টু 72 আছে কোথায়? এই যে ক নাম্বার। কয়েকজন দেখলাম দিয়ে দিবেন, আসলে সঠিক উত্তর কিন্তু 35 ইন্টু 72। এইখানে একটু ছোট ভুল হয়ে গেছে, অনেকে 35 কে 3 দিয়ে গুণ করে পাইছেন 105, এখানে 105 দিয়ে লাগাই ফেলছেন, কিন্তু 36 কে 6 দিয়ে গুণ করলে কিন্তু 72 না, অনেক বেশি আসে। 3 6 18, 6 6 36, 216 মনে হয় আসে। তাহলে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলছেন। আচ্ছা, কয়েকজন বলছে লাস্টের লাইনটা, ওকে শিওর, আমি আরেকবার বলি। 5 7 35 ইন্টু 3, 35 ইন্টু 3 লিখছি, 18 দুগুণ 36 ইন্টু 6 লিখছি। এটা লেখার কারণ হলো মানে টোটাল গুণ করলে যে মানটা আসে, এই মানটা এখানে আসলে নাই, আমি আগেই দেখছি এখানে মানটা নাই, মানে এখানে 18 ইন্টু 2 ইন্টু 6 এর মান হলো 216, 216 তো এখানে কোথাও নাই, এজন্য আমি একটু ভেঙে লিখছি। পরে এখানে 3 দিয়ে ভাগ করছি, এখানে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, এখানে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে 35, এখানে 36 ইন্টু 2, তাহলে 35 ইন্টু 72। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা এখানে ভুল করে ফেলি। ওকে, এটা আমি করবো না, না সরি, এটা আমি করবো, এটা একটু কঠিন আছে, এটা আমি করবো, এর পরের অঙ্কটা আমি করবো না, পরের অঙ্কটা একটু সহজ। তো চলো আমরা শুরু করি। এখানে প্রথম একটা অনুপাত দিয়ে দিছে, যেটা হলো a অনুপাত b 4:7, দেন দ্বিতীয় আরেকটা অনুপাত দিচ্ছে b অনুপাত c, সেটা হলো 5:6। আর আপনাকে যেটা বের করতে বলছে এটাকে হলো ধারাবাহিক অনুপাত বলে, ধারাবাহিক অনুপাত, এটা মনে আছে সবার। তো এই যে ধারাবাহিক অনুপাতটা বের করবো, এখানে যদি b এর মানটা দুই জায়গায় সমান হতো তাহলে কিন্তু খুব সুবিধা হয়, কিন্তু দেখেন এখানে কিন্তু সমান না, প্রথমটাতে আছে 7, পরেরটাতে আছে 5। তাহলে এই সমান না থাকলে কি করবো, ছোট্ট একটা ক্যালকুলেশন করবো। দেখেন আমি দেখা করে দিই আপনাদেরকে। প্রথমে আপনি লিখবেন যে a অনুপাত b, সেটা হলো 4:7। আমি ইংলিশে লিখতেছি কারণ আলটিমেটলি সবাই ইংলিশেই করেন,
আর পরেরটা হলো বি অনুপাত সি, সেটা হলো 5:6। এগুলো লিখে ফেললাম। এবার একটু ভালো মতো লক্ষ্য করেন বি এর মানটা কত কত আছে। যেমন এখানে আছে 7, এখানে আছে 5। তাহলে প্রথম কাজ সেটা হলো 4x5, মানে বি এর অপর মান অনুপাত 7x5। আবারও বলি জিনিসটা কি করছে একটু বুঝাই। বি এর মানটা এখানে কত আছে, প্রথমটাতে কত আছে দেখেন 7। তাহলে অপর একটা মান আছে, অপর একটা মান হলো 5। এই 5 দিয়ে আমি দুইজনকেই গুণ করছি, দেখেন 4 কেও গুণ করছি, 7 কেও গুণ করছি। আবারও বলি a/b, এখানে বি হলো কমন, যেটা কমন তার অপর মান দিয়ে, যেমন এখানে আছে 7, তাহলে অপর মান হলো 5, তাহলে 5 দিয়ে দুইজনকেই গুণ করবো, 4 কেও গুণ করবো, 7 কেও গুণ করবো। তাহলে এখান থেকে আসবে 4 5 20 আর 5 7 35। ঠিক আছে? আচ্ছা, পরের কাজটা কি, এবার দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশিতে আছে বি এবং সি, বি এর মান হলো 5, তাহলে অপর মানটা কি, অপর মানটা হলো 7। দেখেন এখানে তার অরিজিনাল মান হলো 5, অপর মান হলো 7, তাহলে আমি 5 কেও 7 দিয়ে গুণ করবো, আবার অনুপাতের সাথে যে আছে 6 তাকেও কিন্তু 7 দিয়ে গুণ করবো। ঠিক আছে? তাহলে এখান থেকে পাবো 5 7 35 আর 6 7 42। এবার আপনাকে যে মানটা বের করতে বলছে সেটা হলো এ অনুপাত বি অনুপাত সি, মানে ধারাবাহিক অনুপাতটা কত। দেখেন আমাদের কনফিউশনটা ছিল কিন্তু বি নিয়ে। এবার দেখেন তো বি এর মানটা প্রথমেও 35 আছে, শেষেও কিন্তু 35 আছে। তাহলে যেহেতু বি এর মান সমান হয়ে গেছে, তাহলে বামে এবং ডানেও সমান থাকবে। তাহলে ডানে আসবে 42, যেটা হলো সি এর মান, আর বামে যাবে 20, যেটা হলো এ এর মান। তাহলে 20 অনুপাত 35 অনুপাত 42, এটা হলো ধারাবাহিক অনুপাত। 20:35:42। তাহলে ফার্স্ট ওয়ান ইজ দা রাইট আনসার। তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি না বলে আপনাকে কিন্তু বলতে পারে যে ধারাবাহিক অনুপাত কত। ওকে, আমি আরেকবার একটু বলি, কয়েকজনের কনফিউশন থাকতে পারে। যখন এরকম ধারাবাহিক অনুপাত বলবে, প্রথমে আপনি দুইটা অনুপাত আলাদা আলাদা ভাবে লিখবেন, লিখার পরে দেখবেন যে এখানে কমন কি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে বি হলো কমন। তাহলে প্রথমটার যখন ক্যালকুলেশন আমি করব, ফার্স্ট ক্যালকুলেশনের সময় আমি কি করব, বি এর অরিজিনাল মান মনে করব 7, আর অপর একটা মান হলো 5। তাহলে অপর মানটা দিয়ে এই দুইটা সংখ্যাকেই গুণ করব। দেখেন 4 কেও 5 দিয়ে গুণ করছি, 7 কেও 5 দিয়ে গুণ করছি, তাহলে আমার আসছে 20 অনুপাত 35। এবার দ্বিতীয় রাশি নিয়ে কাজ, আমার প্রথম রাশির কাজ শেষ। দ্বিতীয় রাশিতে বি এর অরিজিনাল মান হলো 5, আর অপর মান হয়ে যাবে 7। তাহলে এই 7 দিয়ে 5 কেও গুণ করব, 7 দিয়ে 6 কেও গুণ করব, তাহলে 5 7 35 6 7 42। এবার আমাদের একটা ক্যালকুলেশন সুবিধা হয়েছে যে বি এর মানটা দুই জায়গাতেই 35 হয়ে গেছে। তাহলে বিটা কমন, বি এর সাথে সি বসাই দিছি ডান দিকে, এ বসাই দিছি বাম দিকে, তাহলে 20 × 35 × 42। হ্যাঁ, পল্লব ভাই একটা সুন্দর কথা বলছেন যে মাঝখানের রাশিটাকে সমান করে নিতে হবে। তো মাঝখানের রাশি হলো বি, তাকে আমরা সমান করে নিলেই দুই পাশে সমান হয়ে যাবে। এটাই আমাদের ক্যালকুলেশনটা। ওকে, এটা মাথায় রাখবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আসলে ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আচ্ছা, এবার হলো 41st বিসিএস তো হয়ে গেছে, তার আগে বিসিএস একটা প্রশ্ন আসছিল 40তম বিসিএস। এটা আপনারা ট্রাই করেন, আমি 30 সেকেন্ড সময় দিব আপনাদেরকে, যেহেতু লাস্ট বিসিএস এর আগে বিসিএস, সবাই এটা জানার কথা, একটু ট্রাই করেন। সৌরভ ভাই বলছে যদি মিডল সমান না হয়, না মিডল তো সমান থাকলে খুব সুবিধা। মিডল সমান থাকলে আপনার ক্যালকুলেশন করার কিছু নাই, আর মিডল সমান না হলে আপনাকে সমান করতে হবে, আর করার প্রসেসটা আমি দেখাই দিলাম। আর যদি কখনো পান যে এ অনুপাত বি, বি অনুপাত সি এর মধ্যে মিডল সংখ্যাটা বা বি সংখ্যাটা সমান, তাহলে আপনার ক্যালকুলেশন করতে হচ্ছে না, সরাসরি মান বসা দিতে পারবেন। আচ্ছা, তো আমরা যেটা নিয়ে প্রশ্ন করছি 40তম বিসিএস এর একটা প্রশ্ন দিয়েছি আপনাদেরকে, এটা ট্রাই করেন। পনির এবং তপনের আয়ের অনুপাত হলো 4:3, তপন এবং রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলো, এই রবিনের আয় কত? সেটা অনেকভাবে করা যায়। একটু আগে যেহেতু আমি ধারাবাহিক অনুপাত পড়াইছি, আমি একটু ধারাবাহিক অনুপাতটা আপনাদেরকে জিজ্ঞেস করি যে ওর ধারাবাহিক অনুপাত কি হবে। একটা হলো পনিরকে আমি পি দিয়ে বলি, তপনকে টি দিয়ে বলি, আর রবিনকে আর দিয়ে বলি। ওকে, তাহলে আমাকে বলছে পনির এবং তপন, এটা হলো 4:3, আর পরেরটা বলছে তপন এবং রবিন, এটা হলো 5:4। এটা একাধিক ভাবে করা যায়, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আমার একটা প্রসেস দেখাচ্ছি, আরেকটা প্রসেস আছে সেটা একটু পরে বলে দেব। এবার পরে টিকা ছিল আমাদের কমন বের করতাম আমরা, যেমন টি এখানে কমন, তাহলে টি এর অপর মান হলো 5, তাহলে 4 × 5 অনুপাত 3 × 5। আর পরেরটাতে আমি কি লিখবো দেখেন তো, এবার টি এর অরিজিনাল মান হলো 5, অপর মান হলো 3, তাহলে 5 কে গুণ করব 3 দিয়ে, আর এখানে 4 কে গুণ করব 3 দিয়ে। তাহলে আমাদের কিছু মান চলে আসবে দেখেন, যেমন এখান থেকে আসে 4 5 20 অনুপাত 15, আর এখান থেকে আসে 15 অনুপাত 12। তাহলে আমি যদি বলি পনির অনুপাত তপন অনুপাত রবিন, তাহলে আপনি বলতে পারবেন যে এটা 20 অনুপাত 15 অনুপাত 12। এটা একটা ধারাবাহিক অনুপাত বের করছি, একটু আগে যেটা বের করছিলাম। তো আমাদের আসলে এই ধারাবাহিক অনুপাত চাই নাই, আমাদের যেটা চাইছে যে পনিরের আয় হলো 120 টাকা। সো পনির, আমি যদি নীল কালার দিয়ে দেখাই, এই হলো পনির, পনিরের আয় আমাদের অনুপাত অনুযায়ী 20 টাকা, আর অরিজিনাল হলো 120 টাকা। তাহলে কত গুণ হয়েছে একটু দেখেন তো, 120 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে আসবে 6 গুণ। ভালো মতো বুঝেন, পনিরের অরিজিনাল আয় হলো 120 টাকা, আর অনুপাত অনুযায়ী, অনুপাত যেটা আমরা বের করলাম সেখানে আয় দেখাচ্ছে 20 টাকা, মানে অনুপাতে যেটা আছে তার সাথে যদি 6 গুণ করি, তাহলে আমরা তার অরিজিনাল আয়টা পেয়ে যাই। এটা যদি পনিরের জন্য সত্য হয়, এটা তপনের জন্য সত্য, এটা রবিনের জন্য কিন্তু সত্য। তাহলে আমাদের জিজ্ঞেস করছে রবিনের আয় কত, তাহলে রবিনের অনুপাতে আয় হলো 12 টাকা, আর অরিজিনাল আয় কিভাবে বের করবো, 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 12 72 টাকা। তো 72 ইজ দা কারেক্ট আনসার। এটা হলো যে একটু আগে আমি যে প্রসেসটা দেখাইছি, এই প্রসেস অনুযায়ী করেন। আর কেউ যদি বলেন যে ভাই আমি করবো না, আপনি করতে পারেন, সমস্যা নাই। আপনি আরেকটা প্রসেস হিসাবে ক্যালকুলেশন করতে পারেন। আমি একটু বলে দিই যে পনির এবং তপনের আয়ের অনুপাত হলো 4:3, যেখানে পনিরের আয় হলো 120, মানে এই 4 দিয়ে 120 কে বোঝাচ্ছে। ভালো মতো দেখেন, 4 দিয়ে বোঝাচ্ছে 120 কে, তাহলে 3 দিয়ে বোঝাবে কতকে, তাই না? এটা প্রথমে বের করতে হবে। পরে এসে আবার তপন এবং রবিনের জন্য বের করতে হবে। সো এখানে তপনের আয় যেটা ছিল 3, সেই তপনকে আবার 5 বানাতে হবে, যে 5 এর জন্য কত মান, তাহলে 4 এর জন্য কত মান হবে।
সেখানে ডাবল প্রসেস ছিল, এই জন্য ডাবল প্রসেসে আমার মনে হয় ধারাবাহিকটা সিঙ্গেল প্রসেসে শেষ হয়ে যাবে, একবারে ক্যালকুলেশন শেষ। এবং এখানে রবিন এবং তপনের বা রবিন এবং পনিরের আয়ের পার্থক্য জিজ্ঞেস করতে পারে, সেটাও কিন্তু আপনি ইজিলি এখান থেকে বের করতে পারবেন। সো ধারাবাহিক অনুপাতটা আমাদের মধ্যে বেটার, দ্যাটস ওয়াই এটা দেখাই দিছি। ওকে, চলেন আরেকটা প্রশ্ন করি, চারটা প্রশ্ন সলভ করি। এবার বলছে দুটি সংখ্যার অনুপাত হলো 5:8। ভালো কথা, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। বলছে সংখ্যা দুটি কত? ইটস এ ভেরি গুড কোশ্চেন। সো দুঃখিত, চলো আমরা শুরু করি। তো প্রথমে কি দেয়া আছে আমি একটু লিখি। দেয়া আছে হলো দুটি সংখ্যার অনুপাত, সংখ্যা দুটো আমি জানি না, সংখ্যা দুটো যেহেতু জানি না বলে দিছে একটা অনুপাত হলো 5:8। আচ্ছা, এবার আমি একটা কথা লিখবো, এটা বুঝেন কিনা আমাকে একটু বলেন। যে ধরি সংখ্যা দুটি একটা হলো 5x, একটা হলো 8x। এই লাইনটা ক্লিয়ার নাকি আমাকে একটু বলবেন। যে দুইটা সংখ্যার অনুপাত যদি 5:8 হয়, তাহলে আমি সংখ্যা দুটাকে, একটাকে 5x একটাকে 8x ধরতে পারি। আচ্ছা, একজন বলছে না ভাই, কেন না ভাই? না ভাই বললে আমি একটু বুঝাই। একটা হলো 5x, এটা হলো একটা সংখ্যা, প্রথম সংখ্যা, আর একটা সংখ্যা হলো 8x। তাহলে আপনি দুইটা সংখ্যাকে অনুপাত করলে 5/8 আসে, দ্যাট ইজ 5:8। তো আসলে x তো কাটা চলে যায়, এই জন্য আমি ধরছি আর কি। আচ্ছা, আরেকজন বলছেন যে y কেন ধরবো না? আপনি একটাকে x একটাকে যদি y ধরেন তাহলে কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে অনুপাতটা সেম থাকে না, দ্যাটস ওয়াই আমি 5x 8x। আপনি যদি 5y ধরেন তাহলে 8y ধরবেন, আপনি যদি 5 ক ধরেন তাহলে 8 ক ধরবেন, একই ধরতে হবে কিন্তু। ওকে, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছি। প্রথম কন্ডিশন ডান। দ্বিতীয় কন্ডিশনে বলছে যে উভয়ের সাথে 2 যোগ করতে হবে, তাহলে একটাতে হলো 5x + 2 আর একটা হলো 8x + 2। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত, তাহলে ওদের অনুপাত, এই অনুপাতের মান কত? 2:3। এই কথাটা বলে দিয়েছে, ভালো মতো দেখেন। উভয়ের সাথে 2 যোগ করছি, তাদের অনুপাত 2:3 হয়। এবার শুধু ক্যালকুলেশন বাকি, 3 × 5x + 2 আর এবার আসবে 2 × 8x + 2। ক্যালকুলেশন আপনারা পারবেন, তাও করে দেই। 3 × 5 = 15x + 3 × 2 = 6, 8 × 2 = 16x + 4। তাহলে 16x থেকে যদি 15x যাই তাহলে শুধু x থাকে, আর 6 থেকে যদি 4 চলে যায় হাতে থাকে 2। এই হলো x এর মান। আমাকে জিজ্ঞেস করছে কিন্তু সংখ্যা দুটি কত। তাহলে একটা সংখ্যা ছিল 5x, একটা সংখ্যা ছিল কিন্তু 8x। তাহলে x এর মান যদি 2 হয়, এটা হলো 10, এটা হলো 16। তাহলে 10 এবং 16 হলো আমাদের সঠিক উত্তর। অনেকেই উত্তর দিয়ে দিয়েছেন, আর বাকি যারা একটু সময় লাগতেছে তারাও আসলে বুঝতে পারছেন যে প্রসেসটা কি। কারেক্ট आंसर হলো 10 এবং 16। আচ্ছা, এইবার এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি বলি। আমি আগে প্রশ্নটাকে কাট করে নিয়ে যাই। পরীক্ষার হলে শর্টকাট খুব কাজে লাগে, মানে যেগুলো ভ্যারিয়েবল, মানে ভালো শর্টকাট আর কি। অনেক শর্টকাটই আছে, সব শর্টকাট কাজে লাগানো ঠিক না, তাহলে ভুল করার সম্ভাবনা আছে বেশি। শর্টকাটটা আমি বলি। শর্টকাটটা কি আমি অঙ্ক না করে বলতে পারবো। কিরকম? যে দুইটা সংখ্যার অনুপাত 5:10 আর 2 যোগ করলে অনুপাতটি হয় 2:3। সংখ্যা দুটি কত? দেখেন তো 7 এবং 11, তাদের ওদের অনুপাত কিন্তু 7 এবং 2 × 11। 10 এবং 4, 10 এবং 14, ওদের অনুপাত হলো 5:7, নট 5:8। এখানে আছে 10 এবং 16, যার অনুপাত হলো 5:8। আর এখানে আছে 12 এবং 18, যার অনুপাত হলো 6:9। তাহলে এখানে একজনই আছে যার অনুপাত 5:8 এর সাথে মিলে যায়। সো উইদাউট ইভেন ডুইং দ্য ম্যাথ ইউ ক্যান চেক দ্য আনসার। সো এই শর্টকাটটা ভালো, ঠিক আছে। এখন আমি সবগুলো শর্টকাট তো বলবো না, সব শর্টকাট দিয়ে করা যায় না, এই অঙ্কগুলো করা যায়। সো যখন অনেক বেশি প্র্যাকটিস করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে কোনটা শর্টকাট দিয়ে করলে ভালো, কোনটা শর্টকাট ছাড়া করলে ভালো, ঠিক আছে। তো আমি প্রসেসটাও দেখাই দিছি, শর্টকাটটাও বলে দিছি, এখন আপনার জন্য যেটা ভালো মনে হয়, কিন্তু বুঝতে হবে কিন্তু কোনটা শর্টকাট দিয়ে করা যায়। ওকে, এবার আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন, এটা সহজ প্রশ্ন, এইজন্য আপনাদের জন্য দিয়ে দিছি। ফুল কোশ্চেন, সময় হলো 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিবেন। এখনো পর্যন্ত আমি যা দেখতেছি কেউ ভুল উত্তর দেন নাই, এটা একটা ভালো সংবাদ। আপনাদের টাইমস আপ। আচ্ছা, আর 10 সেকেন্ড সময় দিয়ে, অনেকেই আনসার করতেছে, খুব দ্রুত আনসার করতেছে। প্রশ্নটা আমি একটু বলে দিই। একটি ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত বলার পরেই আমি বলছিলাম যে একটা সূত্র মাথায় নিয়ে আসতে হবে। সূত্রটা মাথায় নিয়ে আসেন। তারপর বলছে ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশি দেয়া আছে, মানে মাঝখানের রাশিটা বলে নাই। আপনাকে প্রশ্ন করছে মাঝখানের রাশিটা কত। কয়েকজন চ্যাট বক্স উত্তর দিচ্ছেন, চ্যাট বক্সে না, আপনি পোল কোশ্চেন তো পোলেই উত্তর দেওয়াটা ভালো। ওকে, আর টাইম দেওয়া যাবে না, আমি এন্ড করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আপনাদের 91% সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড। আর যারা ভুল করেছেন আমি একটু বলি, এখানে ভুল কোথায় হয়ে যায়। ক্রমিক সমানুপাত বলার পরে আমরা বলছিলাম কি যে b² = ac, এটা মনে রাখবো, অথবা y² = xz, এটা মনে রাখতে পারি। আর যেটা মনে রাখলে ভালো সবচেয়ে বেশি, সেটা হলো মধ্য রাশি যেটা, সেটাকে স্কয়ার করব, প্রথম এবং তৃতীয় রাশির গুণফলের সমান হবে। এই সূত্রটাই হলো ক্রমিক সমানুপাতি বলার সাথে সাথে মাথায় চলে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলছে প্রথম রাশি 4, তৃতীয় রাশি 16, তাহলে প্রথম এবং তৃতীয় রাশির গুণফল হলো 4 × 16। তাহলে এটা কিন্তু মধ্য রাশির স্কয়ার, এটা হলো মধ্য রাশির স্কয়ার। তাহলে মধ্যম রাশি যেটা, সেটা হবে √4 × 16। ভেরি ইজি। 4 কে রুট করলে 2 আর 16 কে রুট করলে 4, 4 × 2 = 8। সো এইট ইজ দ্য কারেক্ট आंसर। আপনারা 91% সঠিক উত্তর দিয়েছেন, এবং যাদের একটু ভুল হয়েছে তারা আশা করি বুঝতে পেরেছেন যে কেন ভুলটা হয়েছে, ঠিক আছে। ওকে, এবার আমি আগে একটু বলে দেই এই প্রশ্নটা, মানে এখানে যে অঙ্কটা আছে এটা যদিও প্রিলিতে আসছিল, বাট এটা কিন্তু মোটামুটি রিটেনের মতো একটু সময় নিয়ে নেয়। একটু সময় নিয়ে অঙ্কটা সলভ করবেন,
নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। একটু লম্বা অঙ্ক, তো আমরা শুরু করবো। প্রশ্নটা একটু পড়ে নেই। প্রশ্ন বলছে 261টি আম 3 ভাইয়ের মধ্যে একটা অনুপাতে ভাগ করে দিল, প্রথম ভাই কয়টি আম পাবে? এটা হলো অনুপাত। আচ্ছা, তো প্রথম আপনার যে ফার্স্ট যে কাজটা সেটা হলো, এখানে যে একটা অনুপাত দেওয়া আছে এটা কিন্তু সরল অনুপাত না, এই অনুপাতটাকে সরল অনুপাতে কনভার্ট করতে হবে। আমি অনুপাতটা নেই, অনুপাতটা হলো ইংলিশে লিখি, অনুপাতটা হলো 1:3, অনুপাত 1:5, অনুপাত 1:9। তো প্রথম কাজ হলো আপনার 3, 5, 9 এর লসাগু বের করা। তাই আমাকে একটু হেল্প করেন, 3, 5, 9 এর লসাগু কত আমাকে একটু বলেন। 3, 5 and 9 এই তিনটার লসাগু কত? 45। গুড, তার লসাগু 45 হওয়ার কথা। 45 ইজ দ্য কারেক্ট আনসার। লসাগু বের করার পর আপনার কাজ হলো এই প্রত্যেকটা অনুপাতকে এই লসাগু দিয়ে গুণ করে দেওয়া। প্রত্যেকটা সংখ্যাকে, অনুপাত বলে ফেলেছি, দুঃখিত। প্রত্যেকটা সংখ্যাকে লসাগু দিয়ে গুণ করবে। তাহলে প্রথমটা হবে 15, দ্বিতীয়টা হবে 9, তৃতীয়টা হবে 5, 5 নং 45, 5 নং 45, 3 নং 45। তাহলে এই 15 বোঝাচ্ছে প্রথম ভাই, এটা বোঝাচ্ছে দ্বিতীয় ভাই, এটা বোঝাচ্ছে তৃতীয় ভাই। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো কি আমের সংখ্যা না? তাহলে আমি এখান থেকে বের করি মোট আম অনুপাত অনুসারে। অনুপাত অনুসারে মোট আম কয়টা হয়? যে প্রথম জন 15টা পায়, দ্বিতীয় জন 9টা পায়, তৃতীয় জন 5টা পায়। তাহলে অনুপাত অনুযায়ী মোট আম হয় হলো 15 যোগ 9 যোগ 5। তাহলে 15 সাথে 5 যোগ 9 যোগ করলে হলো 24, 24 আর 5 29টা। এটা হলো অনুপাত অনুযায়ী মোট আম। অ্যাকচুয়ালি মোট আম কয়টা? 261টা। তাহলে কত গুণ? তাহলে প্রথম কাজ হলো 261 কে 29 দিয়ে আমি ভাগ করে দেব, এটা আসবে 9। তাহলে অনুপাত অনুযায়ী আমরা 9 ভাগের 1 ভাগ করে পাচ্ছি। অনুপাতে যদি একটা হয় অরিজিনালি 9টা, অনুপাতে যদি 29টা হয় অরিজিনালি 261টা, অনুপাতে যদি 15টা হয় অরিজিনালি হবে 15 × 9টা। তো আমাকে জিজ্ঞেস করছে কে প্রথম ভাই কয়টা পাবে। তো প্রথম ভাই অনুপাত অনুযায়ী পাই হলো 15টা, অনুপাত অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি কি তার 9 গুণ। তাহলে 15 × 9 দ্যাট ইজ 135, 135 হলো সঠিক উত্তর। যেটা আমি একটা করে দিছি, তাহলে আপনারা বলেন দ্বিতীয় ভাই কয়টা পাই, তৃতীয় ভাই কয়টা পাই, এটা আমরা লিখবো। এটা পরীক্ষায় আসে নাই তাতে কি হয়েছে, আসতে তো পারে। তাহলে আমাকে বলেন দ্বিতীয় ভাই কয়টা পাবে আর তৃতীয় 3 নাম্বার ভাই কয়টা পাবে। দ্বিতীয় ভাই কয়টা পাই? অনুপাত অনুযায়ী পাই 9টা, আর অরিজিনালি পাই তার 9 গুণ মানে 81। তৃতীয় ভাই অনুপাত অনুযায়ী পাই 5টা, আর অরিজিনালি পাই তার 9 গুণ 5 9 45। তাহলে 81 এবং 45। তাহলে আমরা তিনটা ভাইয়েরই মান বের করব, সরি তিনটা ভাইয়ের কয়টা করে আম পাই সেটা বের করে ফেলছি, আর প্রথমটা তো বের করছি আগে 135। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রথম ভাই আসুক, দ্বিতীয় ভাই আসুক, তৃতীয় ভাই আসুক, আমরা পারবো। প্রথম কাজ হলো ওকে সরল অনুপাতে কনভার্ট করা। এই কাজটা করতে পারলে কিন্তু হয়ে যায়, এবং যার জন্য আপনাদের লসাগুরা প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট ম্যাথ। এটাও রিটেন আগে খুব আসতো, মানে এখনো রিটেনে আসে, অবজেক্টিভও আসে, এবং বিসিএস এর সাথে সাথে ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় এইখানে মানে ব্যাংকিং পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের প্রশ্ন একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমরা শুরু করি। বলছে 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। এটা একটা অনুপাত দিয়ে দিচ্ছে। আমরা যদি কেরোসিনকে কে দিয়ে প্রকাশ করি আর পেট্রোলকে পি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত হলো 7:3। তাহলে মোট আমি যদি অনুপাত অনুযায়ী মোট বের করতে পারি, এই অনুপাত অনুযায়ী, তাহলে মোট আছে কত? 7 + 3 মানে 10 লিটার। অনুপাত অনুযায়ী হলো 10 লিটার, আর অ্যাকচুয়ালি কত লিটার? 60 লিটার। তাহলে আমি কি করবো? এই 60 কে 10 দিয়ে ভাগ করবো, মানে হলো 6 টাইমস। যাই থাকুক না কেন সেটা 6 টাইম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এবার বলতে পারি যে কেরোসিন অরিজিনালি কেরোসিন কতটুকু আছে। আমরা অনুপাত অনুযায়ী দেখতেছি 7 লিটার, আর তার 6 গুণ হবে, তাহলে 6 × 7 = 42। আবার যদি পেট্রোলের কথাটা বলি, অরিজিনালি পেট্রোল কতটুকু আছে, অনুপাত অনুযায়ী আছে 3 লিটার, আর অ্যাকচুয়ালি হবে তার 6 গুণ মানে 18 লিটার। তো প্রত্যেকটা কতটুকু আছে আমরা বের করে ফেলছি। এরপর বলছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, কি মিশাতে হবে এটা একটু ভালো মতো বুঝতে হবে। আমি কিন্তু এখানে পেট্রোল মিশাবো, কেরোসিন আনচেঞ্জ, কেরোসিনের কোনো মান চেঞ্জ হবে না। বলছে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। আচ্ছা, তাহলে এবার শুরু করি সেকেন্ডটা, অন্য কালার দিয়ে করি। তাহলে নতুন অংশে নতুন ভাবে যদি চিন্তা করি, অনুপাত হয়ে গেল কত? 3:7। এবং এই 3:7টা কার জন্য? কেরোসিন এবং পেট্রোলের জন্য। ভালো মতো দেখেন, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত এত হবে। কার অনুপাত এটা বলে নাই, যেহেতু কিছু বলে নাই আমরা কেরোসিন এবং পেট্রোল ধরে নিব। তাহলে প্রথমটা কেরোসিন, পরেরটা পেট্রোল। তাহলে কে হলো 3, পি হলো 7। আচ্ছা, এবার মিশ্রণ করছি পেট্রোল, তাহলে আনচেঞ্জ মানে কাকে পরিবর্তন করি নাই, কেরোসিনের মানটা কিন্তু পরিবর্তন হয় নাই, এটা কিন্তু অপরিবর্তনীয়। তাহলে 42 লিটার যেটা ছিল, এই 42 কে আমি কত দিয়ে প্রকাশ করতেছি? 3 দিয়ে। তাহলে আমি যদি 42 কে 3 দিয়ে ভাগ করি, এখানে আসবে 1, আর 12 কে হলো 4, মানে হলো 14 গুণ। বেসিক্যালি এটা 14 গুণ হয়ে যাবে। তাহলে পেট্রোল কতটুকু আছে, পেট্রোল অরিজিনালি কতটুকু আছে এটা যদি বের করতে চাই, তাহলে অনুপাত অনুযায়ী আছে 7, আর অ্যাকচুয়ালি বের করতে হলে কি করতে হবে? তাকে 14 দিয়ে গুণ করতে হবে। 7 কে 14 দিয়ে গুণ করলাম, 7 × 10 = 70, 4 × 7 = 28, মানে 98 মনে হয় না, 98 লিটার। তাহলে নতুন যে মিশ্রণ সেখানে 98 লিটার পেট্রোল আছে, আগে কত ছিল? 18 লিটার। তাহলে মিশ্রিত হয়েছে কত? তাহলে মিশ্রিত হলো, আগে ছিল এখন হলো 98, আগে ছিল 18, তাহলে 80 লিটার। 80 লিটার হলো সঠিক উত্তর। সো খ ইজ দ্য রাইট আনসার। তাহলে এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি আরেকবার একটু রিভিউ করি আপনাদের জন্য। প্রথমে বলছে 60 লিটার কেরোসিন এবং পেট্রোল অনুপাত 7:3। তাহলে আমরা কেরোসিন এবং পেট্রোল অনুপাত লিখছি 7:3, দুইটাকে যোগ করে পাইছি 10 লিটার। এই 10 লিটারটা কি? অনুপাত অনুযায়ী, কিন্তু এটা কিন্তু অরিজিনালি না। তো অরিজিনালি যেহেতু 60 লিটার, এই 60
মিশ্র লিটারকে 10 দিয়ে ভাগ করলে 6 টাইমস মানে 6 গুণ অনুপাতে যা আছে অরিজিনালি তার 6 গুণ থাকবে। সো অনুপাতে যদি 7 লিটার কেরোসিন থাকে অরিজিনালি থাকবে 42 লিটার 7 গুণ। অনুপাতে যদি 3 লিটার পেট্রোল থাকে অরিজিনালি হবে তার 6 গুণ মানে 18 লিটার। এই হলো মূল ঘটনা শুরুতে। তারপরে বলছে মিশ্রণে কত লিটার পেট্রোল মিশানোর পর মানে কিছুটা পেট্রোল অ্যাড করা হয়েছে অনুপাত হয়ে গেল 3:7। কার অনুপাত এটা কিন্তু বলে নাই, দ্যাটস ওয়াই আমরা ধরে নিয়েছি এটা হলো কেরোসিন এবং পেট্রোলের অনুপাত। কিছু বলা না থাকলে শুরুর অনুপাতটা আমরা সেম রাখবো। তাহলে দেখেন কে এবং পি এর অনুপাতটা আমরা ধরে নিয়েছি 3:7। আচ্ছা কেরোসিনটা যেহেতু আনচেঞ্জ, কেরোসিনের মান পরিবর্তন হয় নাই, যেটা ছিল 42 লিটার, এই 42 লিটারের মানে 42 লিটারকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 42 কে যদি 3 দিয়ে ভাগ করি 14 গুণ, মানে অনুপাতে যেটা থাকবে অরিজিনালি তার 14 গুণ হবে, তাই তো? তাহলে অনুপাতে যদি পেট্রোল থাকে 7 লিটার অনুপাত অনুযায়ী, তাহলে অরিজিনালি হবে কি তার 14 গুণ। তাহলে 7 * 14 হলো 98 লিটার। তাহলে এখন 98 লিটার পেট্রোল আছে, আগে ছিল 18 লিটার। তাহলে কতটুকু অ্যাড করা হয়েছে? দ্যাট ইজ 80 লিটার। ওকে, এখন কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। থ্যাংক ইউ। একজন বলছে ভাই অপশন টেস্ট, ভাই এখানে অপশন টেস্ট করা যাবে না, আনফরচুনেটলি এটা অপশন টেস্ট করা যাবে না। অপশন টেস্ট করলে আপনার ক্যালকুলেশন অনেক ঝামেলা হবে। এটা বেটার হলো আপনি একটু করবেন। এবং আমি স্টার দিয়েছি এই কারণে কিন্তু যেটা পরীক্ষায় প্রচুর আসে এবং একটু ঠান্ডা মাথায় করতে হবে। রীতি বলছেন আনচেঞ্জ মানে যার পরিবর্তন হয় নাই। দেখেন মিশ্রণে পেট্রোল মিশানো হয়েছে, কেরোসিন তো আমি মিশ্রণ করি না, কেরোসিন তো ঢালি নাই। তাহলে কেরোসিনের মান আগে যা ছিল সেম থাকবে, আগেও 42 লিটার এখনো 42 লিটার, পরিবর্তনটা হয়েছে কিন্তু অনুপাতে, তাই অনুপাত অনুযায়ী আমি ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে একটু ঠান্ডা মাথায় করবেন, তাহলে দেখবেন যে একটু বোঝা যাচ্ছে। এটা আপনাদের জন্য এখন করতে দিলাম, এটা আমাকে উত্তর বলেন, ক্লাস ওয়ার্ক। আপনাকে বলছে পি অনুপাত কিউ হলো 1/4, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এর মান কত? এটা আমাকে বলেন। কোন অপশন নেই। সুমন ভাই ভেরি গুড, হাসান ভাই ভেরি গুড, কাজী মারাফাত অনেকেই দিয়ে দিয়েছেন, বাকিরাও ট্রাই করেন, পারা উচিত এটা। ওকে ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিচ্ছেন, তাহলে আমি একটু দেখাই দেই। এখানে দেওয়া আছে কিউ বাই পি, এটা হলো 1/4। ইউ ক্যান ডু ইট সো মেনি ওয়েজ, অনেক ভাবে করা যায়। তাহলে পি বাই কিউ হবে 4/1। এই অংশটা দেখে আপনাদের ছোটবেলার কথা মনে পড়ছে যে যোজন বিযোজন একটা শব্দ আছে, সেটা হলো পি প্লাস কিউ আর নিচে হলো পি মাইনাস কিউ। তাহলে এখানে হবে 4 + 1, নিচে হবে 4 - 1, দ্যাট ইজ 5/3। সো এটার आंसर হলো 5/3। জাস্ট ওই যোজন বিযোজন এই কথাটা যেন মাথায় চলে আসে, এইজন্য আমি অঙ্কটা দিছি। ঠিক আছে, যোজন বিয়োজন কিন্তু মাঝে মাঝে করতে হয়, মাঝে মাঝে শুধু যোজন করতে হয়, মাঝে মাঝে শুধু বিয়োজনও করতে হয়। আর আমরা এটা করছিল যোজন বিয়োজন দিয়ে, এটা ছোট একটা অঙ্ক। ওকে, এবার আমরা আরেকটা অঙ্ক করবো, এটা লিখিত অঙ্ক টাইপের। বলছে এক ব্যক্তির মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত হলো 5:3, তার মাসিক সঞ্চয় হলো 10,000 টাকা, তিনি মাসিক কত টাকা আয় করেন? তাহলে আমরা শুরু করি। লেখা আছে আয় অনুপাত ব্যয়, দ্যাট ইজ 5:3। এটা হলো আয় এবং ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে। তাহলে এই আয় ব্যয় থেকে আমি যদি বলি আয় অনুপাত সঞ্চয়, কেউ কি বলতে পারবেন এটা কত? অনেক উত্তর দিয়েছে, আমি উত্তর চাই নাই, আর ঠান্ডা মাথায় করি, অঙ্ক তো মিলবেই। আমাকে বলেন আয় এবং সঞ্চয়ের অনুপাত কত হবে? গুড, ভেরি গুড, অনেকে উত্তর দিয়ে দিয়েছেন। আয় এবং সঞ্চয়, আয় হলো 5 আর সঞ্চয় হবে 2। সো বাংলা ভাষায় যদি আমি বলি 5 টাকা আয় করে, 3 টাকা ব্যয় করে, 2 টাকা সঞ্চয় করে, এটা হলো সিম্পল ক্যালকুলেশন। 5 টাকা আয় করে, 3 টাকা ব্যয় করে, 2 টাকা সঞ্চয় করে। এবার এই সঞ্চয়টা হলো মানে অরিজিনালি সঞ্চয় হলো 10,000 টাকা। তাহলে অনুপাত অনুযায়ী যেটা 2 টাকা, অরিজিনালি সেটা 10,000 টাকা। তাহলে আমি যদি 10,000 টাকাকে 2 টাকা দিয়ে ভাগ করি, মানে 2 দিয়ে ভাগ করি, 2 টাকা না সরি 2 দিয়ে ভাগ করি, আপনার মান আসবে 5,000। এটাকে এখন কেন করতাম? যে অনুপাতে যদি 2 হয় অরিজিনালি তার 5,000 গুণ, তাহলে অনুপাতে যদি 5 হয় অরিজিনালি তার 5,000 গুণ। তাহলে আমাকে বের করতে বলছে আয় কত? তাহলে আয় অনুপাত অনুযায়ী কত? 5 টাকা, অনুপাত অনুযায়ী কিন্তু 5 টাকা, আর অরিজিনালি তার 5,000 গুণ। তো 5 × 5 = 25, 25,000 টাকা আয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলেন তো তার ব্যয় কত? অরিজিনাল ব্যয় আর কি, এটা কিন্তু অরিজিনাল বলছে, অনুপাত অনুযায়ী বলি নাই। তাহলে তার ব্যয় কত? অরিজিনাল ব্যয় কত? ডেফিনেটলি 3 × 5,000, তাহলে 3 × 5 = 15,000 হয়ে গেল। আচ্ছা আরেকটা অঙ্ক যদি বলে যে তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত কত, এটা বলেন দেখি এবার। ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত, এটা হবে 3:2। 3:2, কয়েকজন 2:3 বলছেন, একটু 3:2 হবে। এখান থেকে বলা যায় কিন্তু এখানে দেখেন ব্যয় হলো 3, সঞ্চয় হলো 2, তাহলে ব্যয় অনুপাত সঞ্চয় 3:2, সহজ ক্যালকুলেশন। ব্যয় এবং সঞ্চয় অনুপাত 3:2। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন, এগুলো সহজ ছিল। তো অনুপাত মোটামুটি শেষ। সরি, লাভ ক্ষতিতে চলে আসছি আমরা। লাভ ক্ষতি, এখন আমরা লাভ ক্ষতি শুরু করবো। তো লাভ ক্ষতির ব্যাপারে একটু যদি আমি মনে করাই দিই আর কি, যে লাভ বা ক্ষতি এই জিনিসটা বের করার আগে আপনাদের যে অংশটা জানতে হবে সেটা হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়ার পরেই কিন্তু আপনি লাভ বা ক্ষতি বের করতে পারবেন। সো প্রথমে আমি যদি লাভের কথা চিন্তা করি, তাহলে ডেফিনেটলি এখানে বিক্রয় মূল্যটা বড় হবে। বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, এটা অনেকেরই মনে আছে।
আর যদি ক্ষতির কথা বলি তাহলে জিনিসটা উল্টা হয়ে যাবে, যে বিক্রয় মূল্য কম হয়ে যাবে, বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। আচ্ছা, এই হলো লাভ ক্ষতি। এইবার যখন শতকরা লাভ ক্ষতির কথাটা বলবে, শতকরা লাভ বা ক্ষতি, তখন কিন্তু এই শতকরা লাভ ক্ষতি কিন্তু সবসময় অলওয়েজ কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপরে, অলওয়েজ ক্রয় মূল্যের উপর নির্ভর করে, উপর নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আপনাকে বলে যে শতকরা লাভ, আপনাকে বললো শতকরা কত টাকা লাভ হয়, এর ফর্মুলা কি হবে? তাহলে প্রথমে চিন্তা করেন লাভ হয় এর অর্থটা কি। লাভ হওয়ার মানে হলো অবশ্যই বিক্রয় মূল্য বড়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আপনি বিয়োগ করলেন, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আপনি বিয়োগ করে দেন, আপনি কত টাকা লাভ হয় সেটা বের করতে পারবেন। আর যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে টোটাল অংশটাকে আবার কি দিয়ে ভাগ করবো? ক্রয় মূল্য দিয়ে ভাগ করবো। আর শতকরার জন্য অবশ্যই 100 দিয়ে গুণ করবো এবং পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। এবার সেম ঘটনা যদি শতকরা লাভের পরিবর্তে শতকরা ক্ষতির জন্য বলে, শতকরা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতির ক্ষেত্রে কি হয়? ক্রয় মূল্য বড় হয়, বিক্রয় মূল্য ছোট হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবো, ভাগ কিন্তু আবারও ক্রয় মূল্য দিয়েই করবো। ভাগের ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য অলওয়েজ অলওয়েজ ক্রয় মূল্য, তার সাথে 100 গুণ করবো শতকরা হিসেবে। তাই হলো মোটামুটি সূত্র। এগুলো খুবই পুরাতন সূত্র, আলাদাভাবে সূত্র শেখানোর কিছু নাই, আমরা অঙ্কে চলে যাই, তাহলে অঙ্কের সাথে সাথে সূত্রগুলো শেখা হয়ে যাবে। আচ্ছা, এটা বিগত বছর অঙ্ক দিয়ে শুরু করি। বলছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? সো প্রথমে যেটা দেখবেন 380 টাকায় বিক্রয় করাই, এটা কিন্তু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 380 টাকা, ক্ষতি হলো 20 টাকা, ক্ষতি হলো 20 টাকা, তাহলে ক্রয় মূল্য অবশ্যই বের করতে পারবেন এখান থেকে, দ্যাট ইজ 400 টাকা, এটা হলো 400 টাকা। আচ্ছা, এবার ক্ষতির শতকরা হার বের করতে বলছে। তো যখনই শতকরা হার বের করতে হবে, একটু আগে বলছি ক্ষতির শতকরা হারের জন্য ক্ষতিটা লিখলাম, ডিভাইডেড বাই কিন্তু ক্রয় মূল্য দিতে হবে, অলওয়েজ ক্রয় মূল্যের উপরে ইনটু 100%। তাহলে ক্ষতি হয়েছে 20 টাকা, ক্রয় মূল্য 400 টাকা ইনটু 100। আর আমার করতে হবে না, এটা ভাগ করেন, এটা হবে 4, 4 দিয়ে ভাগ করলে এটা হবে 5, সো দ্যাট ইজ 5%। 5% ইজ দ্য রাইট আনসার। তো সহজ উত্তর, জাস্ট মাথায় রাখবেন যে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়, অলওয়েজ ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়। ছোট একটা কোশ্চেন ছিল এটা। তো এটা যেহেতু পেরে গেছেন, এবার আপনাদেরকে একটা বড় কোশ্চেন দিই আমি, একটু ঠান্ডা মাথায় করেন, আমি একটু রিল্যাক্স করি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। এটা ঠান্ডা মাথায় করবেন, দেন উত্তর দিবেন। সিম্পল কোশ্চেন, বলছে টাকায় 3টি করে আম ক্রয় করে 2টি করে বিক্রয় করা হয়, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? আবার বলেও দিছে লাভ হবে, এটা বলাটা ঠিক হয় নাই। শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? এটার জন্য একটু সময় দিব, এটা ঠান্ডা মাথায় করেন, এটা সবার পারা উচিত। ওকে, অনেক সময় দিয়ে দিছি, এটা এটা একটু বড় অঙ্ক ছিল, এই জন্য সময় দেওয়া। কিন্তু এখনো কিন্তু সবাই আনসার করেন, আমি ভাবছিলাম সবাই আনসার করবেন। যাই হোক, যতজন করছেন আমি একটু শেয়ার করি, আপনাদের প্রায় 76% সঠিক উত্তর দিচ্ছেন, বাকিরা একটু ভুলও করছেন। আমি একটু ছোট করে করে দিই এটা। এই অঙ্কটা করার সময় একটু ঠান্ডা মাথায় করবেন, এটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ওকে, আর তার আগে একটু বলে রাখি, এটা খুবই পরিচিত একটা অঙ্ক আর কি। যারা একটু বিগত বছরের প্রশ্ন ঘাটাঘাটি করছেন বা জব সলিউশন করছেন, তারা মোটামুটি জানে যে এই প্রশ্নটা অসংখ্যবার অসংখ্য জায়গায় আসছে। বিসিএস তো আসছেই, বিসিএস ছাড়াও পিএসসির যে পরীক্ষাগুলো হয় বা ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়, সব জায়গায় এই প্রশ্নটা একাধিক মানে একবার না একবার আসছে। খুবই পরিচিত একটা অঙ্ক, এবং এটার উত্তর অলওয়েজ 50% হয়, 3 এবং 2 থাকলে। এবার একটু প্রসেসটা বলে দিই কিভাবে করবেন। সো বলছে কি টাকায় 3টি করে আম ক্রয় করে, তাহলে আমাদের প্রথম কাজ হলো একটি আমের ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য।
টাকায় যেহেতু 3টি করে কিনছি, একটি আমের ক্রয় মূল্য হবে 1/3 টাকা, তাই তো? আচ্ছা, তারপর হলো টাকায় 2টি করে বিক্রয় করা হয়েছে, তাহলে একটি আমের বিক্রয় মূল্য টাকায় যেহেতু 2টা করছে, তাহলে একটার দাম হবে 1/2 টাকা। এবার আপনি ক্রয় মূল্য মানে একটা আমের জন্য একটু হিসাব করতেছি ভাই, ভালো মতো দেখেন। তাহলে একটা আমের ক্রয় মূল্যের দিকে তাকান, বিক্রয় মূল্যের দিকে তাকান, দেখেন বিক্রয় মূল্যটা কিন্তু বড়, 1/2 মানে হলো 0.5, 1/3 মানে হলো 0.33। তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি, অবশ্যই এখানে লাভ হয়েছে। তাহলে পরবর্তী কাজ কি আমার, লাভ কত টাকা হয়েছে সেটা বের করা। তাহলে লাভ কিভাবে বের করবো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো, বিক্রয় মূল্য থেকে মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে 1/2 থেকে 1/3 বিয়োগ করবেন, 1/2 থেকে 1/3 বিয়োগ করলে 3 দুগুণ 6 আর উপরে 3 - 2 মানে 1। এই পরিমাণ টাকা লাভ হয়েছে, কিন্তু আপনাকে বের করতে বলছে কি শতকরা কত টাকা লাভ। তাহলে যখনই শতকরা বলে তখনই শতকরা লাভটা কিন্তু আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করি। তাহলে লাভ হয়েছে 1/6 টাকা, শতকরা বলাতে নিচে কি আসবে, ক্রয় মূল্য যাবে, আর সাথে গুণ করবো কি 100%। তাহলে 1/6 ডিভাইডেড বাই 1/3 ইন্টু 100%। তো 1/6 কে 1/3 দিয়ে ভাগ করলে এটা আসবে 1/2 ইন্টু 100%। তো ভাগ করলে এখন বুঝতে পারতেছেন এটা উত্তর হবে 50%। সো এটা মুখস্থ রাখতে পারেন কারণ খুবই পরিচিত অঙ্ক, কিন্তু যদি কোনো জায়গায় রিটেনে চলে আসে অঙ্কটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু জানতে হবে, দ্যাটস ওয়াই প্রসেসটাও জেনে রাখবেন, ঠিক আছে? এই হলো আপনাদের 50% সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক করি আমরা। বলছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সো আমি যখন এই অঙ্কগুলো দেখি, আমি প্রথমে যে কাজটা করি যে এত টাকায় বিক্রয় করছে, তাহলে 180 গুণন 10% ক্ষতি হয়েছে, আর আমাকে জানতে চাইছে ক্রয় মূল্য কত। তো আমি এখানে যে কাজটা করি, উপরে দিব 100, নিচে দিব 90, এটা গুণ করলে সঠিক উত্তর চলে আসবে। তো আমি জাস্ট আপনাকে টেকনিকটা শিখাই দিব যে আমি এই শর্টকাটটা করলাম কিভাবে। এটা করতে মানে বুঝাই দিলে আপনারা বাকি অঙ্কগুলো সহজে করতে পারবেন যে কেন আমি এটা করছি। সো ভালো মতো দেখেন, আপনাকে হয় ক্রয় মূল্য জিজ্ঞেস করবে, না হয় বিক্রয় মূল্য জিজ্ঞেস করবে। সো যদি ক্রয় মূল্য জিজ্ঞেস করে, আপনি প্রথমে বিক্রয় মূল্যটা নেবেন, তার সাথে গুণ করবেন। এখন গুণটা যে করবেন, কি গুণ করবেন সেটা ডিপেন্ড করতেছে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে প্রথমে আমি ধরি এই যে ক্রয় মূল্য যেটা বের করতেছি এটা হলো লাভের জন্য। আবার বলি যে ক্রয় মূল্যটা বের করতেছি সেটা হলো লাভের জন্য, যে লাভ হয়েছে এমন কন্ডিশনে আমি ক্রয় মূল্য বের করতেছি। তাহলে বিক্রয় মূল্যের সাথে গুণ করবেন, নিচে যাবে 100, উপরে যাবে 100 প্লাস এক্স, এক্স দিয়ে বোঝাচ্ছে সেই লাভটা, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এই ক্রয় মূল্যটা যদি ক্ষতির জন্য বের করতাম আমি, তাহলে সূত্র কিন্তু অলমোস্ট সেম, বিক্রয় মূল্যের সাথেই গুণ করবো আমি, বিক্রয় মূল্য গুণন, এবার উপরে যাবে 100, নিচে যাবে 100, সরি কিলো, আমি যেটা বলতেছিলাম যদি ক্ষতির জন্য হতো তাহলে নিচে মাইনাস এক্স, এই এক্সটাও কিন্তু ক্ষতি। তাহলে ঘটনাটা কি ঘটেছে দেখেন, আমি উভয় ক্ষেত্রেই ক্রয় মূল্য বের করতেছি এবং উভয় ক্ষেত্রেই বিক্রয় মূল্যের সাথে গুণ করতেছি, যাকে গুণ করতেছি তার মানগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো লাভের জন্য কি করছি, ক্ষতির জন্য কি করছি একটু বুঝাই দেই। যখন লাভ হয়েছে তখন বিক্রয় মূল্যটা কিন্তু বড় এবং ক্রয় মূল্যটা হবে ছোট, তাই না? আবার বলি, আমি একটু ছোট্ট ভুল করেছি, দুঃখিত, আমি এটা ঠিক করি, তাড়াহুড়া করতে গিয়ে একটু ভুল করে ফেলছি। যখন লাভ হবে, লাভের ক্ষেত্রে উল্টা হবে, এটা এখানে 100 হবে, এখানে 100 প্লাস এক্স হবে, আর ক্ষতির ক্ষেত্রে হবে 100। এই হলো সূত্র, এটা একটু বুঝে দিই। যখন লাভ হয়েছে তখন বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্যটা ছোট। আবার বলি, যেহেতু লাভের জন্য আমি ক্যালকুলেশন করতেছি, বিক্রয় মূল্যটা হবে বড়, ক্রয় মূল্যটা হবে ছোট। তাহলে বিক্রয় মূল্যের সাথে আমি 100/100 প্লাস এক্স যদি গুণ করে দিই, তাহলে ক্রয় মূল্যটা চলে আসবে। দেখেন উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, যেহেতু প্লাস করছি এবং এক্স দিয়ে বোঝাচ্ছে আসলে কত পার্সেন্ট লাভ হয়েছে, সেটা এক্স দিয়ে বোঝানো হচ্ছে। আর যখন ক্ষতি হবে, ক্ষতির মানে কিন্তু বিক্রয় মূল্যটা, ক্ষতির মানে হলো বিক্রয় মূল্যটা ছোট আর ক্রয় মূল্যটা বড় হবে। আবার বলি, যখন ক্ষতি হয়েছে তখন বিক্রয় মূল্যটা ছোট, ক্রয় মূল্যটা বড়। সো বড় একটা সংখ্যা বের করার জন্য বিক্রয় মূল্যের সাথে উপরে এক্স, নিচে 100 প্লাস এক্স, 100 মাইনাস এক্স। তাহলে বিক্রয় মূল্য সেম থাকতেছে, উপরে 100 সেম থাকতেছে, নিচের 100 প্লাস এক্স হবে না 100 মাইনাস এক্স হবে, সেটাই শুধু আপনাকে বের করতে হবে। ক্ষতির জন্য নিচে 100 মাইনাস এক্স আর লাভের জন্য নিচে 100 প্লাস এক্স। এটা হলো যখনই আমি ক্রয় মূল্য বের করব। এই ফর্মুলাটাই কিন্তু আমি এখানে খাটাইছি। দেখেন আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে আর দেয়া আছে কি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের সাথে আমি গুণ করছি। যেহেতু 10% ক্ষতি হয়েছে, ওই দেখেন যেটা আমি 90 লিখছি, এই 90 আসলে কিভাবে আসে, 100 মাইনাস 10 থেকে, তাই না? সো ওই ফর্মুলাটা বসাই দিছি। এখন থেকে যদি আপনাকে বিক্রয় মূল্য আর ক্ষতি বলে দেয়, আপনি কিন্তু ক্রয় মূল্য বের করতে পারবেন। আবার বলি, বিক্রয় মূল্য আর ক্ষতি বলে দিলে ক্রয় মূল্য বের করতে পারবেন। একইভাবে বিক্রয় মূল্য আর এটা যদি লাভ বলে দিত, তখন কিন্তু ক্রয় মূল্য বের করা যেত। সেখানে কি হতো, 100 প্লাস এক্স হতো। এই হলো ছোট্ট একটা পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কটা দিয়ে বুঝেছি যে বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্য বের করা যাবে। উল্টাটা যদি বলি, উল্টাটা কিরকম, যে আপনাকে একটা বস্তু বিক্রয় করা হলো, যার ক্রয় মূল্য হলো 500 টাকা। এবার কন্ডিশন এক, প্রথম কন্ডিশন হলো 10% ক্ষতিতে বিক্রয় করলে, আর 2 নম্বর অপশন হলো 10% লাভে বিক্রয় করলে। এখানেও আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে, এখানেও বিক্রয় মূল্য বের করতে হবে। এখানেও বিক্রয় মূল্য কত, এখানেও বিক্রয় মূল্য কত। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে দেখেন, এটা কিন্তু রিভার্স অঙ্ক হয়ে গেল। তাহলে যখন ক্রয় মূল্য বের করতেছিলাম তখন যেমন বিক্রয় মূল্যকে গুণ করছিলাম, একইভাবে বিক্রয় মূল্য যখন বের করব, এখানে আমি ক্রয় মূল্যকে গুণ করব। দুই ক্ষেত্রেই গুণন, এখানেও ক্রয় মূল্য থাকবে, গুণন। এবার বুঝে বুঝে বলেন,
যখন ক্ষতি হয়েছে, ভালো মতো বুঝেন, যখন ক্ষতি হয়েছে তখন কিন্তু বিক্রয় মূল্যটা কম, তাই না? আর যখন লাভ হয়েছে তখন বিক্রয় মূল্যটা বেশি। তাহলে বলেন তো এখানে উপরে কোনটাতে 100 হবে আর নিচে কোনটাতে 100 প্লাস এক্স হবে, এটা একটু আমাকে বলেন। আপনি উত্তর দিয়ে দিয়েছেন, কয়েকজন উত্তর দিতে বলিনি তো ভাই, উত্তর তো আমি জানি, আমি ফর্মুলাটা বলতে বলতেছি। হ্যাঁ গুড, নেহালা যেটা বলছেন দ্যাট ইজ কারেক্ট। এখানে হবে 100 মাইনাস এক্স, নিচে হবে 100, আর এখানে হবে 100 প্লাস এক্স, নিচে হবে 100। বুঝে গেছে? তাহলে আমি দুইটা সূত্র পাশাপাশি দেখাই। যখন ক্রয় মূল্য বের করবো উপরে সবসময় 100, আর যখন বিক্রয় মূল্য বের করবো নিচে সবসময় 100। ঠিক আছে? যখন ক্রয় মূল্য বের করছিলাম নিচে 100 প্লাস এক্স, 100 মাইনাস এক্স, ডিপেন্ড করতেছে লাভ এবং ক্ষতির জন্য, লাভের জন্য প্লাস, ক্ষতির জন্য মাইনাস। উল্টা ভাবে যখন বিক্রয় মূল্য বের করতেছি এখনো 100 প্লাস এক্স বা মাইনাস এক্সই হবে, ক্ষতির জন্য মাইনাস, লাভের জন্য প্লাস। ঠিক আছে? তাহলে প্রথমটার উত্তর আপনারা বলেন আমাকে, এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে। 1 এবং 2 এর উত্তর আমাকে চ্যাট বক্সে বলেন। সূত্রটা আমি লিখে দিছি। উপরে 100 মাইনাস এক্স রাইট, নিচে 100 প্লাস এক্স। গুড, যারা বলছেন ঠিকই হবে। গুড, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। এখানে আসবে 450 আর এখানে আসবে 550। ক্যালকুলেশন করে দেখেন একই আসার কথা। ঠিক আছে? সো এরকম কয়েকটা অঙ্ক ট্রাই করলে দেখবেন মোটামুটি জিনিসগুলো চলে আসছে। অর্থাৎ আপনাকে ক্রয় মূল্য দিয়ে দিলে বিক্রয় মূল্য বের করাটা খুবই সহজ, বা বিক্রয় মূল্য বলে দিলে ক্রয় মূল্যটা বের করাটা আসলে যথেষ্ট সহজই হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা কম্বো অঙ্ক করব। কম্বো অঙ্ক বলতে বোঝাচ্ছি যে এখানে অনুপাতও থাকবে, শতকরাও থাকবে, অনুপাত শতকরা দুইটা একসাথে থাকবে। এরকম একটা অঙ্ক দেয়া আছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 4:5, শতকরা লাভ কত? এটা হলো প্রশ্ন। সো এখানে লাভ কেন হয়েছে সেটা কিন্তু বোঝানো উচিত, যে ক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে 4 দিয়ে, আর বিক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে কিন্তু 5 দিয়ে। তাহলে যেহেতু বিক্রয় মূল্যটা বড় এখানে, তাহলে এখানে লাভ হয়েছে। তাহলে বলছে লাভ কত। আবার তো এখানে ধরে নিই যে ধরি ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য হলো 5 টাকা, তাহলে লাভ হলো 1 টাকা। সহজ অঙ্ক, বিয়োগ হলো 1 টাকা আসে। কিন্তু আপনাকে তো বের করতে বলছে শতকরা। তাহলে শতকরা যদি বের করতে হয় লাভকে ভাগ করতে হবে কি দিয়ে? ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে, ইনটু 100%। তাহলে 1/4 ইনটু 100%, দ্যাট ইজ 25%। আচ্ছা, কেউ আমাকে একটা প্রশ্ন করলেন না যে ভাই আমরা যখন দুইটা সংখ্যা বলছিলাম যে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাহলে একটা সংখ্যা হলো 4x আর একটা সংখ্যা হলো 5x, আমি এখন 4x 5x লিখি নাই কেন? আমি তো ভুল করছি। আসলে কেউ যদি চান সেটা লিখতে পারেন, এখানে x লিখতে পারেন। তাহলে 4x 5x, লাভ হবে শুধু x, এটা হবে 1x, ক্রয় মূল্য হলো 4x, তাহলে x x কাটা যায়, আলটিমেটলি আনসারটা সেমই আসবে। এই কারণে আমি x লিখি নাই। কিন্তু যদি একদম পারফেক্ট প্রসিডিউর ফলো করতে চান আপনি x দিয়ে করতে পারেন রিটেনের জন্য। অবজেক্টিভের জন্য এটা কোনো ভ্যালু নেই, অবজেক্টিভের জন্য তো সেম আনসার আসবে। ওকে, তাহলে দুইটা কম্বাইন মিলে আমরা একটা অঙ্ক করে ফেলছি। এইবার আপনাদের জন্য একটা অঙ্ক, 30 সেকেন্ড সময় দিব, এটা আমাকে চ্যাট বক্সে জানাবেন। বলছে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয় করলো, দেন 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? এটা হলো প্রশ্ন। প্রশ্ন হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? চ্যাট বক্সে আমাকে বলেন তো। আমি সঠিক উত্তর বেশ কয়েকটা পাইছি, কিন্তু ভুল উত্তরও কিন্তু অনেকগুলো পাইছি। আমি এটা খুব শর্টকাটে করবো, দেখেন। বলছে দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে আমি যদি ক্রয় মূল্যকে মনে মনে 100 ভাবি, তাহলে বিক্রয় মূল্য কি 24 টাকা কম, তাহলে হবে 76 টাকা, তাই না? এটা তো আসলে বুঝতে পারছেন যে আমি যদি মনে মনে ক্রয় মূল্য 100 টাকা ভাবি, তাহলে বিক্রয় মূল্য কিন্তু 24 টাকা কম হবে। তো 24 টাকা যদি আমি কমাই দিই তাহলে 76 টাকা হবে। এটা কিন্তু অঙ্ক হয়ে গেছে অলরেডি। সো এখন যদি আপনি 4 দিয়ে ভাগ করে দেন, এটাকে 4 দিয়ে ভাগ করেন, এটা আসবে 25, আর ওকে 4 দিয়ে ভাগ করেন, এটা আসবে 19। তাহলে 19:25, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ দ্য রাইট আনসার। তাই তো? অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। সো রাইট আনসার হলো 19:25, 19:25। সিম্পল, আমি 100 টাকা ধরে নিলে কিন্তু কোনো সুবিধা হয়। অনেক ক্ষেত্রে দেখবেন 100 টাকা ধরে নিলেই ভালো হয় আর কি, ক্যালকুলেশনে ভুল কম হয়। সো দ্যাট ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, এবার এই যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটার একটা প্রসিডিউর আছে, এটা সবাই করতে পারবেন, বাট আমি অঙ্কটা প্রসিডিউর যে করবো না, আমি একটা শর্টকাট শিখিয়ে দিব আপনাকে। সেই শর্টকাটটা দিয়ে করলে খুব ভালো হয়। একজন বলছেন 4 দিয়ে ভাগ করবো কেন? অনুপাতের জন্য তো আপনি ভাগ করতেই পারেন। আপনি অনুপাতটাকে যদি ছোট করতে চান তো 4 দিয়ে ভাগ করতে পারেন। 76কে 4 দিয়ে ভাগ করলে 19, এখানে 100কে 4 দিয়ে ভাগ করলে 25, এই জন্য 4 দিয়ে ভাগ করছি। তাহলে যেটা বলতেছিলাম, এই যে অঙ্কটা একটু করি। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এটা হলো প্রশ্ন। এটা একটা শর্টকাট আছে। নরমাল প্রসিডিউর তো বুঝতে পারতেছেন, আপনাকে প্রথমে বিক্রয় মূল্য বের করতে হবে, দেন ক্রয় মূল্য বের করতে হবে, দেন আবার ক্রয় মূল্য। সো অনেক ক্যালকুলেশন আছে, আমি এটা শর্টকাটটা বলে দেই। শর্টকাট হলো ক্রয় মূল্য সমান 100 ডিভাইডেড বাই লাভ প্লাস ক্ষতি। ভালো মতো দেখেন, 100 ডিভাইডেড বাই লাভ প্লাস ক্ষতি ইনটু কত বেশি,
এই শর্টকাটটা বানানোর একটা কারণ আছে। এই ধরনের অনেকগুলো অঙ্ক বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে, এই জন্য শর্টকাটটা বানানো হয়েছে। সো 100 ডিভাইডেড বাই লাভ প্লাস ক্ষতি ইনটু কত বেশি, এটা হলো শর্টকাট। সো কিভাবে করবো দেখেন, 100 লিখলাম, এখানে 12% ক্ষতি ছিল, মানে এটা হবে 12, আর কত পার্সেন্ট লাভ হতো, 8% লাভ হতো, কত টাকা বেশি হলে, 1200 টাকা বেশি হলে, করেন মিলে যাবে 100 বাই 20 ইনটু 1200। তাহলে 0 0 কেটে দেই, এটা দিয়ে ভাগ করলে 60 কে 100 দিয়ে ভাগ করলে গুণ করলে 6000 টাকা। তো 6000 ইজ দা কারেক্ট আনসার। আপনি যদি প্র্যাকটিস করেন, আমাদের বই উত্তরণের বইটা যদি দেখেন, বা বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, বা পিএসসি কোশ্চেনগুলো দেখেন, আপনি দেখবেন এরকম অনেকগুলো প্রশ্ন আছে যে একটা বল 10% ক্ষতিতে বিক্রয় করলো, 100 টাকা বেশি হলে 5% লাভ হলো, এরকম অনেক অঙ্ক আছে। তো এই শর্টকাট করলে খুব সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো আমি একটা অঙ্ক দিই, এটা আপনারা আমাকে এখন বলবেন। একটি টেবিল, এটা আমাকে চ্যাটে বলবেন, একটি টেবিল 15% লাভে বিক্রয় করা হয়, সরি 15%, হ্যাঁ লাভে, লাভে বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য 600 টাকা কম হলে 8% ক্ষতি হতো। সো বুঝতে পারতেছেন ক্রয় মূল্য কত, আপনি বলেন দেখি। একটি টেবিল 15% লাভে বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য 600 টাকা কম হলে 8% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? ফর্মুলা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে 100 বাই লাভ প্লাস ক্ষতি ইনটু কত কম, এখানে আসবে আবার কত কম, কিন্তু তাহলে 100 ডিভাইডেড বাই 15 প্লাস 8 ইনটু 600। এটা মানে অ্যাপ্রক্সিমেটলি 2608 টাকার মতো আসার কথা। 2608 বা 9, 2608 বা 9 এরকম আসার কথা। 2608 বা 9 একটু চেক করে দেখেন, ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর, সরি হ্যাঁ সরি ক্যালকুলেটর না, হাতে চেক করবেন, ভুল বলেছি, হাতে চেক করে দেখবেন 2608 বা 2609 এরকম আসে। সো 2608 এর মতো ধরে নিতে পারি, ঠিক আছে, 8 বা 9 হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো এই ধরনের অঙ্ক দেখবেন মাঝে মাঝে আসতে পারে, এগুলো শর্টকাট দিয়ে করে ফেলতে পারবেন, এটা সুবিধা। এটা একটা পূর্ব কোশ্চেন আপনাদের জন্য, অনেকক্ষণ ধরে আমি করাচ্ছি, আপনাদের জন্য একটা প্রশ্ন দিয়ে দিলাম। ঠান্ডা মাথায় করেন, এটা সবারই পারার কথা। একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। 7200 টাকায় বিক্রয় করছে, 10% ক্ষতি হচ্ছে, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? আপনাদের মোটামুটি আমি যেটা দেখতেছি 87% সঠিক উত্তর দিয়েছেন, ভেরি গুড, 8960 টাকা। আর বাকি যারা ভুল করেছেন তাদের জন্য একটু সিস্টেমটা বলে দেই। এখানে দুটো অংশ ভাগ করে নেয়। প্রথম অংশ হলো, একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করা হলো, এতে 10% ক্ষতি হয়েছে, তাহলে 7200 টাকা কিন্তু বিক্রয় মূল্য, তার ক্রয় মূল্য তো আমরা জানি না, তাহলে ক্রয় মূল্যটা বের করি। প্রথম কাজ হলো ক্রয় মূল্য কত। এবার দেখেন ক্রয় মূল্য বের করার সময় আমরা কি করতাম, বিক্রয় মূল্যের সাথে গুণ করতাম। তো গুণ করার সময় আমাদের মাথায় রাখতে কি হবে, যে ক্রয় মূল্যটা বেশি হবে না কম হবে সেটা ডিপেন্ড করতেছে ক্ষতির উপর। তো ক্ষতি হয়েছে মানে কি, ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য যদি বেশি হয় উপরে 100 নিচে 90, এটা কিন্তু আমি সূত্র শিখিয়ে দিয়েছিলাম, ওই সূত্রটা মাথায় রাখলে কিন্তু চলে আসবে। আবার বলি ক্রয় মূল্য বের করার সময় বিক্রয় মূল্যকে গুণ করব, ক্ষতি যেহেতু হয়েছে তাহলে ক্রয় মূল্যটা বড়, তাহলে 100 বাই 90। আশা করি এটা বুঝতে পারছেন। এখান থেকে আপনি যদি 0 0 কাটা দেন, 8 নং 72 80, তাহলে 8000 টাকা। তাহলে সাইকেলটার অরিজিনাল মূল্য হলো 8000 টাকা। বলছে কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে, মানে আপনাকে আরেকটা বিক্রয় মূল্য জানতে চাইছে, আরেকটা বিক্রয় মূল্য জানতে চাইছে। তাহলে পরবর্তী বিক্রয় মূল্যের জন্য অবশ্যই আপনার কি দরকার, ক্রয় মূল্য দরকার, তার সাথে গুণ করবেন। এখন গুণ করার পর বের করতে হবে এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এখানে যেহেতু লাভ বলছে, তাহলে উপরে যাবে 112, নিচে যাবে 100, 12% লাভ যেহেতু উপরে 112, নিচে হলো 100, তাহলে এখানে 8000 ইনটু 112 ডিভাইডেড বাই 100। জাস্ট কাটাকাটি করেন, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, তাহলে 112 সাথে যদি আপনি 80 গুণ করেন, 8 ইনটু 112 হলো 896, তাহলে 8960 টাকা, 8960, বি হলো কারেক্ট আনসার, 8960। আর দিয়ে 112 কে গুণ করলে কিন্তু 896 হয়, আর 100 800 8 12 96, 496, আর শূন্যের জন্য একটা শূন্য নেমে গেল, প্লাস 8960 টাকা, দ্যাটস দ্য রাইট আনসার। এবার আমরা একটা অঙ্ক করবো, এটা খুব ফেভারিট একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক। বলছে একটি জিনিস নির্মাতা 20% লাভে, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিস নির্মাণের খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? তাহলে একটু ভাগ করে দিই। ভাগটা কি, নির্মাণ খরচ এখানে ছিল সেটা 100 টাকা, জাস্ট ফ্লো দিয়ে বলে দিচ্ছি আর কি, যে প্রথমে ছিল 100 টাকা ছিল। এই দেখেন নির্মাতা সে 20% লাভে বিক্রি করছে, তাহলে যখন প্রথম জামটা করছে তার মান কি 20% লাভ, মানে 20% বৃদ্ধি পাইছে, তাহলে ওর মানে যেটা 100 টাকা ছিল এখানে সেটা কত হয়ে গেছে ভাইয়া, 120 টাকা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন।
যে একটা জিনিসের নির্মাণ খরচ ছিল 100 টাকা, নির্মাতা সেটা 20% লাভে বিক্রি করছে, তাহলে 100 টাকায় তো 20 টাকা লাভ, মানে এখন সেটা 120 টাকা। এখান থেকে আবার খুচরা বিক্রেতা 20% লাভ করছে, আবার 20%, তাহলে 120 টাকা ছিল, তার সাথে 20% এর জন্য কি করবো, 120/100। এটা কেন করছে আশা করি বুঝছেন, যে আমরা তো আবারও বিক্রয় মূল্য বের করবো, বিক্রয় মূল্যের জন্য এইটা হলো ক্রয় মূল্য, মানে দ্বিতীয় অবস্থানের জন্য খুচরা বিক্রেতার জন্য এটা হলো ক্রয় মূল্য। তাহলে 120 ইন্টু 120 মানে 12 144,000 ডিভাইডেড বাই 100, দুইটা শূন্য কেটে দেন, 144 হবে কারেক্ট আনসার। কত সহজ হয়ে গেছে, যেটা ফ্লো এর মতো করে করছেন। 100 থেকে 20% 120, 120 থেকে 20% হলো 144, ফাইনালি খুচরা মূল্য হবে 144 টাকা। সহজ ছিল কিন্তু তুলনামূলকভাবে। সো সিমিলার একটা ম্যাথ কিন্তু আবার এখানে আছে, একদম সিমিলার একটা ম্যাথ। দেখেন, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করে, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো, শেষ বিক্রয় মূল্য কত? তাহলে আবার আমরা একটা ফ্লো চার্টের মতো আঁকবো। প্রথমে লিখবো কত, 1200 টাকা, সরি এটা হবে 1200 টাকা। প্রথমে ছিল সেটা 1200 টাকা মূল্যের, যখন প্রথম বিক্রয়টা হয়েছে বা প্রথম জাম্প হয়েছে, এখানে কি হয়েছে, 15% লাভ হয়েছে, 15% লাভ। তাহলে আমি মানটা কিভাবে করবো, 1200 সাথে লাভ যেহেতু, উপরে যাবে 115, নিচে যাবে 100। একটু ক্যালকুলেশন করেন, দুইটা শূন্য কেটে দিই, 12 ইন্টু 115, 12 ইন্টু 115 মান কত বলেন আমাকে, 12 ইন্টু 115 কত? 1380। থ্যাংক ইউ। 1380 সঠিক উত্তর বলে দিচ্ছেন না কেউ? হ্যাঁ 1380, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ওই ব্যক্তি আরেকজনের কাছে এটা বিক্রি করে দিচ্ছে, সে আবার আরেকজনের কাছে বিক্রি করছে, কিন্তু এখন 5% ক্ষতিতে, এখন আবার 5% ক্ষতিতে মানে হ্রাস পাবে। তাহলে এখন তার মূল্য কত? আগে ছিল 1380, যেহেতু ক্ষতি, তাই ক্ষতি হলে এটার দাম কমে যাবে, তাহলে 100/95। এই ক্যালকুলেশন করলে এটা আসবে 1311 টাকা, 1311 টাকা। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এরকম ফ্লো চার্টের মাধ্যমে করবেন, দেখবেন সহজে হয়ে যাচ্ছে। এরকম যখন বাইফোল্ড, যেগুলো অনেকগুলো পোরশন থাকে, যে একবার লাভে হয়েছে দেন আবার ক্ষতিতে হয়েছে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ফ্লো চার্টের মতো করতে থাকবেন। আর যে 5% কে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, 15% কে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এটা আশা করি বুঝে গেছেন। যে 15% লাভ মানে 115 আর 10, 100, আর 5% ক্ষতি মানে 100 এবং 95। ও সরি আমি একটু ভুল করছি, এটা তো কমে যাবে, কমে গেলে তো উল্টা হবে, এটা একটু মনে করে দিবেন আমাকে। এটা তো ক্ষতি হয়েছে, তাহলে 95/100 হবে, রাইট, 95/100 হবে। থ্যাংক ইউ সৈকত এবং পিয়াল, ধন্যবাদ ভাই আপনাদেরকে। 95/100, তাহলে এটা 1311 টাকা হবে। সো এই হলো যখন ফ্লো চার্টের মতো অঙ্ক করতে হবে, যখন একাধিক থাকে আর কি, মানে একই বস্তুকে একাধিকবার বিক্রয় করতে হয়। এবার আপনাদের জন্য ছোট কোন কোশ্চেন, এটা আনসার করেন। বলছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? 36 টাকায় বিক্রয় করলে যত টাকা ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ওকে, আপনাদের ম্যাক্সিমাম সঠিক উত্তরই দিচ্ছেন, 74% সঠিক উত্তর দিচ্ছেন, ভেরি গুড। সো এটা অঙ্কটা করা যায়, আমি এটা আপনাদের শর্টকাট দিয়ে করি, সব অঙ্ক তো আর লম্বা ভাবে করা যায় না, শর্টকাট করি। প্রথমত দেখি 36 টাকায় বিক্রয় করছে একবার, 72 টাকা একবার বিক্রয় করছে, তার ক্রয় মূল্য বের করতে বলছে, তো ক্রয় মূল্য এটা দেওয়া আছে, আমি টেস্ট করি। 36 টাকায় যদি বিক্রয় করি, তাহলে 45 টাকা যদি ক্রয় মূল্য হয়, ভালো মতো দেখেন এখানে কিন্তু 9 টাকা ক্ষতি হয়। আর যদি 72 টাকায় বিক্রয় করি, তাহলে 72 মাইনাস 45, তাহলে 12 থেকে 5 গেলে 7, আর 6 থেকে 2 গেলে 4 গেলে 2, 9 এবং 27, ক্ষতি হলো 9 টাকা, লাভ হলো 27 টাকা, দ্বিগুণ কিন্তু হয় নাই, তাহলে এটা কাটা। এবার 36 এর সাথে 44 এর কম্পেয়ার করেন, যে 44 থেকে 36 বিয়োগ করলে আমরা পাই হলো 8, আর 72 থেকে যদি আমরা 44 বিয়োগ করি, তাহলে 12 থেকে 4 গেলে 8, এখানে 2, এখানেও কিন্তু দ্বিগুণ হয় নাই, তাহলে এটাও কাটা। আমাকে তো বলছে যে দ্বিগুণ হবে, একটা আরেকটা দ্বিগুণ হবে, 8 আর 28 তো দ্বিগুণ হয় নাই। লাস্ট একটা ট্রাই করি, একটা হলো 48 টাকা আর 36, এখানে কত আসে, 12 টাকা, 12 টাকা ক্ষতি হয়। আর যদি 72 টাকায় বিক্রি করতো, 48 যদি বিয়োগ করি, দেখা যাচ্ছে 24 টাকা, দেখছেন এখানে 12 টাকা ক্ষতি হয়, এখানে 24 টাকা লাভ হয়, দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এটা কারেক্ট আনসার। এটা আমার মনে হচ্ছে সহজ টেস্ট করা। আর অথবা নরমালও করতে পারবে, 36 টাকা ধরে নেই তার ক্রয় মূল্য এত টাকা, দেন বিয়োগ করতে হবে, দেন আবার 72 থেকে বিয়োগ করতে হবে, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, কিন্তু এইভাবে কিন্তু করা যায়। ওকে, তাহলে কারেক্ট আনসার ইজ 48। এটা আমরা জাস্ট অপশন টেস্ট করে বের করে ফেললাম। তো আর বেশি অঙ্ক নাই, আর 2-3টা অঙ্ক আছে, তার মধ্যে এটা আমরা করি যে 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে কত টাকা লাভ হবে। এটা সহজ অঙ্ক তুলনামূলক হবে। বলছে 20 টাকায় 1 ডজন কলা কিনছে, তাহলে 12টি কলার দাম হলো 20 টাকা, তাহলে একটি কলার দাম বের করতে হবে প্রথমে, সেটা হলো 20/12 অথবা 10/6 অথবা 5/3 টাকা, এটা বের করলাম। দেন বলছে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য, এটাও কিন্তু একটির জন্য বিক্রয় মূল্য হলো 2 টাকা। আমরা একটার জন্য ক্রয় মূল্য জানি, একটার জন্য বিক্রয় মূল্য জানি, এবং দেখতেছেন বিক্রয় মূল্যটা কিন্তু বড়,
তাহলে লাভ হয়েছে, লাভ হলো 2 টাকা মাইনাস 5/3 টাকা। লসাগু হবে 3, 3 2 6 মাইনাস 5, তাহলে 1/3, 1/3 টাকা। এটাই তো নাকি? এটাই তো সঠিক উত্তর হওয়ার কথা। আচ্ছা আপনারা যে পার্সেন্টেজ বলতেছেন ভাই, পার্সেন্টেজ কেন ভাই? আমি এখানে শতকরা কথাই বলছি, এখানে কি শতকরা কথা বলা আছে? না না, আপনারা অনেকেই পার্সেন্টেজ বলছেন, আমি কিন্তু এখানে শতকরা কোনো কিছু দেই নাই। 20 টাকা এক ডজন কলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে কত টাকা লাভ হবে, তাই না? না আমি দেখলাম কয়েকজন পার্সেন্টেজ দিচ্ছেন, আমি তো পার্সেন্টেজের কথা জিজ্ঞেস করি নাই ভাই। আচ্ছা তাহলে লাভ হলো কত? একটার জন্য 1/3, তাহলে 12টি কলার জন্য লাভ, 12টি কলার জন্য লাভ 1/3 ইন্টু 12 মানে হলো 4 টাকা। ঠিক আছে, ভালো মতো বুঝেন কিন্তু পার্সেন্টেজ জিজ্ঞেস করি না, আমাকে বলছে মোট কত লাভ হবে, আমি একটা কলার জন্য লাভ বের করছি 1/3, 12টার জন্য 4 টাকা শেষ। আমি আসলে একটু লং চিন্তা করছি, অনেকক্ষণ অঙ্ক করতে আমি ভুলে গেছি, আরো সহজে আসলে অঙ্কটা করা যায়। দেখেন এটা একটু সহজে করি আমরা। 20 টাকায় এক ডজন কলা কিনছে, মানে 12টার প্রাইস হলো 20 টাকা, একটা 2 টাকা হবে কত? 24 টাকা। তাহলে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য, এটাও কিন্তু একটা প্রসেস, এটারও বেটার প্রসেস। আচ্ছা ভাই, এমন একটু সমস্যা হয়েছে, এই জন্য সাউন্ড চলে গেছে। আপনার সাথেই থাকবেন, নেট প্রবলেম হয়েছে হয়তো, সাথেই থাকুন আপনারা। ঠিক আমার কথা কি শোনা যাচ্ছে এখন? চ্যাট বক্সে বলতে পারবো, নেটটা হঠাৎ করে একটু কোনো হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। দেখ না চলে আসছে না আবার সবকিছু? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দুঃখিত, একটু নেট কানেকশন সমস্যা হয়েছিল। আচ্ছা এবার বলতেছিলাম আমরা কি 5 টাকায় 4টি করে কিনে 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? সো ইটস ভেরি কনফিউশন কোশ্চেন। প্রথম কাজ হলো আপনারা একটির জন্য সব ক্যালকুলেশন কিন্তু একটির জন্য করবেন, একটির ক্রয় মূল্য বের করতে হবে এবং বিক্রয় মূল্য বের করতে হবে। তো প্রথম কাজ একটির ক্রয় মূল্য, দেখেন 4 টাকায় 5টা কিনছেন, তাহলে একটার ক্রয় মূল্য কত? 4/5। ইংলিশে ক্যালকুলেশন করতে ঝামেলা হবে পরে। একটার জন্য ক্রয় মূল্য হবে 4/5। এরপরে 5 টাকায় 4টা বিক্রি করছেন, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 5/4। 5/4। এবার যদি একটু ভালো মতো দেখেন, ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কিন্তু বড়, তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে। লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেব, তাহলে 5/4 থেকে 4/5 বিয়োগ করি, নিচে লসাগু হবে 20, 5 5 25 মাইনাস 4 4 16, এখানে আসতেছে 9/20। এটা হলো আমার লাভ, একটার জন্য কিন্তু লাভ। আমাকে বের করতে বলছে শতকরা কত লাভ। তো যখনই শতকরা বের করতে বলে আমরা কিন্তু কি করি, ওই ক্রয় মূল্যটা দিয়ে ভাগ করি। তাহলে 9/20, তাকে ক্রয় মূল্য কত আমার? 4/5, তাকে ভাগ করতেছি 4/5, যেটা আসলে কি ছিল? ক্রয় মূল্য ছিল। অলওয়েজ ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়, ইনটু 100%, শতকরা যেটা বলছে। তাহলে ক্যালকুলেশন করি একটু, 9/20 উপরে যাবে 5, নিচে যাবে 4 ইনটু 100। এটা কাটাকাটি করি আপনাদের সাথে আমিও, এটা দিয়ে ভাগ করলে এটা যাবে 4, 4 দিয়ে যদি 100 কে ভাগ করে এটা হবে 25, তাহলে 9 ইনটু 25 ডিভাইডেড বাই 4, 9 ইনটু 25 ডিভাইডেড বাই 4। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে এটা আসবে 56.25%। তারপর দেখেন ভাইয়ের কথা মিলবে, 56.25%ই হবে। এটা হলো ঘ, ডি হলো সঠিক উত্তর। জাস্ট একটু প্রথম ক্যালকুলেশন গুলো ঠান্ডা মাথায় করবেন, যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে হয়, এটা ঠান্ডা মাথায় করলেই বাকিগুলো সহজেই মিলে যাবে। নেট কি চলে গেছে? একটু সাথেই থাকেন। হ্যাঁ একটা নেট চলে গেছে ভাইয়া, নেটের প্রবলেম করছে, একটু সাথেই থাকেন। চলে আসছে ভাইয়া। চলে আসবে, চলে আসবে। নেট কানেকশনে চেঞ্জ করে দিয়েছে, অন্য জায়গা থেকে দিয়ে দিয়েছে, এবার আর যাবে না। ওকে নেক্সট ম্যাচ যেটা আমরা বলতেছিলাম যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করাই 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে কয়টি বিক্রয় করতে হবে? এটা আসলেই মানে আমি যখন করছিলাম আর এখনো মনে আছে, এটা অনেক বড় একটা ম্যাথ। এটা যদি ঠান্ডা মাথায় না করেন ডেফিনেটলি এটা ভুল হবে। সো খুবই ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে, লেন্দি একটা ম্যাথ। সো আমরা আস্তে আস্তে অঙ্কটা করব। প্রথমে বলছে কি টাকায় 5টি বিক্রয় করা হলো, এতে 12% ক্ষতি হয়েছে, ভালো কথা। তাহলে আমরা বিক্রয় মূল্যটা বের করি। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? একটির জন্য, দুঃখিত এটা কথাটা বলা উচিত ছিল আমার, যে আমরা সবসময় একটির জন্য বের করি। তো একটির জন্য বিক্রয় মূল্য হলো 1/5, এবং এতে 12% ক্ষতি যেহেতু হয়েছে, তাহলে তার ক্রয় মূল্যটা আমি বের করতে চাই। ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য বের করার সময় আমরা বলছিলাম যে বিক্রয় মূল্যকে গুণ করতে হবে 1/5 ইনটু, এবার গুণ করার সময় মাথায় রাখবো ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে।
যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্যটা হবে বড়, বিক্রয় মূল্যটা হবে ছোট। তাহলে এই বিক্রয় মূল্য যেটা এখানে আসছে এটা ছোট, তাকে বড় করতে হবে। বড় করার জন্য অবশ্যই আমরা উপরে দিব 100, নিচে দিব 88। এটা একটু বুঝেন, 12% মানে হলো 100 থেকে 12 টাকা কম, মানে 88 টাকা, এবং ক্রয় মূল্যটা বেশি হবে, এই জন্য 100/88 টাকে গুণ করছি। এখন আপনি যেটা কাটাকাটি করতে পারেন, এখানে 5 দিয়ে করলে উপরে যাবে 5 × 100, নিচে যাবে 88, আরো কাটাকাটি করা যায় আসলে 4 দিয়ে কাটি, এটা যাবে 5 বার, আর এখানে যাবে 22 বার, তাহলে 5/22 পাওয়া গেল, তার ক্রয় মূল্যটা পাইছি। এবার বলছে 10% লাভ করতে হলে, 10% লাভ, নেক্সট কাজ হলো 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করার সময় আমরা কি করি, ক্রয় মূল্যটাকে বসাতে হবে। তাহলে ক্রয় মূল্য কত, 5/22 ইনটু, এবার দেখেন 10% লাভ যেহেতু হয়েছে তাহলে বিক্রয় মূল্যটা বড়, তাহলে উপরে যাবে 110 আর নিচে যাবে 100। যেহেতু এই রেশিওটা বড় তাহলে বিক্রয় মূল্যটা কিন্তু এখানে বড় হচ্ছে। এবার আপনি বিক্রয় মূল্যটা বের করেন কাটাকাটি করে, 11 দিয়ে ভাগ করলে এখানে যাবে 10, 11 দিয়ে ভাগ করলে এখানে যাবে 2, 10 দিয়ে যদি ভাগ করেন এখানে যাবে 10, 5 দিয়ে ভাগ করলে এখানে যাবে 2, তাহলে এখানে আসতেছে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 4। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত কি পাইছি যে একটার জন্য বিক্রয় মূল্য হলো 1/4 টাকা। আমাকে আসলে বের করতে বলছে কি একটু দেখেন তো, টাকায় কয়টি বিক্রি করতে হবে, এটা কিন্তু প্রশ্ন যে 1 টাকায় কয়টা বিক্রি করব। তাহলে একটার মূল্য হলো 1/4, তাই না? একটির মূল্য বা একটির বিক্রয় মূল্য যদি বলি আর কি, একটির বিক্রয় মূল্য হলো 1/4। তাহলে 1 টাকায় বিক্রি করা যাবে কয়টা? 1 টাকাকে ভাগ করতে হবে 1/4 দিয়ে। বুঝতে পারতেছেন এটা সঠিক উত্তর হবে 4টা। আসলে 4টা বিক্রি করতে হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 4। আমি আবারও বলি, এটা করে দিয়েছি, দেখতে যত সহজ মনে হয় এটা করতে অনেক কঠিন, এটা খুব ঝামেলা করে। এটা আমার যখন করছিলাম আমার মেইন আমার পরীক্ষার সময় আমার মেজাজ খারাপ হয়ে গেছিল কি করতেছি এটা। সো একটু ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় করেই বললে এটা উত্তরটা চলে আসবে। জাস্ট দুইটা স্টেপ আলাদা ভাগ করে ফেলছি। যে একজন বলছেন 112/110, না ভাই, 10-12% ক্ষতি মানে হলো 100 টাকাটা কমে 88 টাকা হয়ে যায়। সো 112 তো হবে না। আর 10% লাভ মানে হলো 100 টাকা যেটা ছিল সেটা হয়ে যাবে 110 টাকা। সো দ্যাটস ওয়াই 100 এবং 88, 100 এবং 110, এই হলো কাহিনী। মেহেদী ভাই বলছেন রিটেনের শর্টকাট, আমি তো ভাই শর্টকাট করিনি, এটাই তো মূল প্রসেস। আমি তো শর্টকাট না, আমি এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করছি এটা আপনি রিটেন অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্যাটস নট আ শর্টকাট, এটাই লং কাট, এটাই করা যাবে। ওকে, একটা সিমিলার ম্যাথ আপনাদের করতে দেই, এটা আপনারা করেন। এটা আপনাদের জন্য লাস্ট পোল, অনেকগুলো পোল ছিল আজকে, যেহেতু অনেকগুলো টপিক কভার করা হয়েছে সেই জন্য পোলও বেশি দেওয়া হয়েছে। এই পোলটার উত্তর দেন। 5টি লিচু যে দরে ক্রয় করা হয়, 4টি লিচু সেই দরে বিক্রয় করা হয়। মানে 5টা লিচুর দাম আর 4টা লিচুর দাম, 5টা লিচুর ক্রয় মূল্য 4টা লিচুর বিক্রয় মূল্য আসলে সমান। সো এখানে আপনাকে বলছে শতকরা কয়টা লাভ হয়। শ্রাবণ বলছে ক্লিতে বড় অঙ্কে দিবে না, দিল্লিতে বড় অঙ্ক দিবে না এমন কোনো কন্ডিশন নাই, কিন্তু বড় অঙ্ক দিতে পারে, মাঝে মাঝে দেয়, টেস্ট করে, নার্ভ টেস্ট করার জন্য দেয় যে আপনি আসলে ঠান্ডা মাথায় করতে পারেন কিনা। বড় অঙ্ক দিলে সেটা লাস্টে করতে হয়। তো লাস্টে করার জন্য ধৈর্য দরকার, সেই ধৈর্যটা আপনার আছে কিনা এটা বোঝার জন্য ক্লিতে বড় অঙ্ক দিতে পারে, নাথিং ইজ ইম্পসিবল। তাই এখনকে মাঝে মাঝে বড় অঙ্ক প্র্যাকটিস করতে। ওকে, অনেকটুকু সময় দিয়ে দিছি, শেয়ার করি। এটাতে একটু পার্সেন্টেজ কম, 69% সঠিক উত্তর দিয়েছেন, সেটা হলো 25%। ঠিক, আমরা একটু ট্রাই করি এটা। বলছে 5টা লিচু যে দরে ক্রয় করা হয়, 4টা লিচু একই দরে বিক্রয় করা হয়, শতকরা লাভ কত? সো এই যে কত টাকা, এটা কিন্তু বলা নাই। আবার বলি, কত টাকা যেহেতু বলা নাই, এরকম না বলা থাকলে আপনি মনে মনে 100 টাকা ধরে দিবেন, দেখবেন ক্যালকুলেশন খুব সহজে হয়ে যাচ্ছে। তো মনে মনে 100 টাকা ধরছি, তাহলে 5টা লিচুর দাম 100 টাকা, তাহলে একটি লিচুর দাম কত? একটি লিচুর ক্রয় মূল্য সেটা হবে 100/5, দ্যাট ইজ 20 টাকা। আবার দেখেন 4টি লিচু সেই দরে মানে ওই 100 টাকা, তাহলে বিক্রয়ের জন্য একটি লিচুর বিক্রয় মূল্য যদি বলি সেটা কি হবে 100/4, যেহেতু 4টা বিক্রি করছি 25 টাকা। তাহলে দুটোই পেয়ে গেছি আমরা, বিক্রয় মূল্য পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি। বলছে শতকরা কত লাভ, শতকরা লাভ। তাহলে লাভ হয়েছে কত টাকা দেখেন তো, 20 টাকা দিয়ে কিনছি, 25 টাকা দিয়ে বিক্রি করছি, মানে 5 টাকা লাভ হয়েছে। কত টাকায়? 20 টাকায় 5 টাকা লাভ হয়েছে, 20 টাকায় 5 টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করলাম, হয়ে গেছে কিন্তু। এটা 5, 5 5 25, 25% লাভ হয়েছে আমাদের। তাহলে বি হলো সঠিক উত্তর। সহজ আছে কিন্তু, কম্পারেটিভলি অনেক সহজ, 25%। সো যখন কোনো ডাটা দেওয়া থাকে না যে 5টি যে দরে বিক্রি করছি, 4টি একই দরে ক্রয় করছি, এরকম জায়গায় আপনি মনে মনে 100 ধরে নেবেন, তাহলে দেখবেন আমরা সহজ হয়ে গেছে। এটা একটা শর্টকাট, এটাও একটা শর্টকাট কিন্তু। ওকে, আজকের লাস্ট ম্যাথে চলে আসছি। লাস্ট ম্যাথটা আপনাদেরকে করার জন্য আমি 1 মিনিট সময় দিব, দেন আমি আপনাদেরকে এটা করে দিব, যেহেতু লাস্ট ম্যাথ আপনাদের সবারই করা উচিত। এটা বলতে দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? এটা হলো প্রশ্ন। ট্রাই করুন দেখি এটা। দোকানদার 2 ধরনের চা নিছে, 110 এবং 100 টাকা। পরিমাণটা কিন্তু এখানে একটা হিন্টস দিয়ে দিছে কোনটা কতটুকু হবে, এবং বিক্রি করছে 120 টাকা। আপনাকে জিজ্ঞেস করছে যে দ্বিতীয় প্রকারের চা কত টাকা, মানে কতটুকু ছিল। এখনো কেউ ট্রাই করে নাই, আমি শুরু করে দিই আপনাদের সাথে এটা। চলেন শুরু করি এটা। আচ্ছা, এখানে দেখেন 110 টাকা কেজি দামে কিছু চা, কিছু কতটুকু এটা তো বলে নাই। তাহলে ধরি এখানে এক্স পরিমাণ চা কিনছি,
আর 100 টাকা কেজি দামের দ্বিগুণ চা, তাহলে বুঝতেই পারতেছেন এখানে কতটুকু, এখানে 2x পরিমাণ, তাই না? তাহলে আমি যদি বলি মোট ক্রয় মূল্য কত টাকা, মোট ক্রয় মূল্য দেখেন ভালো মতো, 110 টাকা দিয়ে x কেজি কিনছি, তাহলে 110 টাকার সাথে গুণ করবো x, আর 100 টাকা দিয়ে কিনছি কত 2x প্লাস 100 ইন্টু 2x, এখান থেকে আসতেছে 200x প্লাস 110x, তাহলে 310x। ভাই এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন ভাই, যে আমি 100 টাকা দিয়ে x পরিমাণ কিনছি, 110 টাকা দিয়ে x পরিমাণ কিনছি, 100 টাকা দিয়ে 2x পরিমাণ কিনছি, তাহলে মোট ক্রয় মূল্য হবে 110 ইন্টু x, 100 ইন্টু 2x মানে 310x, এটা হলো আমার মোট ক্রয় মূল্য। এইবার আমরা মোট বিক্রয় মূল্য বের করবো, মোট বিক্রয় মূল্য। দেখেন সে কিন্তু 120 টাকা করে বিক্রি করছে, 120 টাকা করে সে কতটুকু চা বিক্রি করছে আমাকে একটু বলেন তো, 120 টাকা করে সে কতটুকু চা বিক্রি করছে? গুড, ভেরি গুড, মেবি মুবিন, ভেরি গুড, সে 3x পরিমাণ চা বিক্রি করছে, সবগুলো চাই তো বিক্রি করছে, তাহলে এখানে x ছিল, এখানে 2x ছিল, মোট 3x, তাহলে 3 12 36, 360x, তাহলে তার বিক্রয় মূল্য হলো 360x, ক্রয় মূল্য হলো 310x, তাই না? তাহলে আমি বলি লাভ কত, এখানে লাভ হবে 360x মাইনাস 310x মানে হলো 50x, এটা হলো লাভ। এই 50x কেই তো 2000 টাকা বলতেছে নাকি, না আমি বলতে পারি দুঃখিত যে 50x মানে হলো 2000 টাকা, তাহলে x মানে হলো 2000 বাই 50, 0 0 কাটা মানে 40, x মানে হলো 40। আমাকে বের করতে বলছে কি দ্বিতীয় প্রকারের চা কত কেজি, তো দেখেন দ্বিতীয় প্রকারের চা হলো 2x কেজি, তাহলে 2 ইন্টু x এর মান 40 মানে হলো 80 কেজি, 80 কেজি চা দ্বিতীয় প্রকারের, আর প্রথম প্রকারের চা হলো 40 কেজি, তাহলে জাস্ট ঠান্ডা মাথায় করছি, আনসার কিন্তু চলে আসছে, রাইট আনসার ইজ 80 কেজি। তো আশা করছি এটা বুঝতে পেরেছেন, খুব একটা বড় ছিল না, জাস্ট একটু ঠান্ডা মাথায় করতে হবে। তো আজকে আমাদের মূল টেন্ডেন্সি ছিল হলো যত বেশি অঙ্ক আপনাদেরকে দেখাতে পারি সবগুলো টাইপে আমরা চেষ্টা করছি কভার করার, আর মূলত আসলে পরিশ্রমটা আপনাদেরকেই করতে হবে। সো আপনাদের জন্য শুভকামনা, ভেরি ভেরি গুড লাক, এবং যেহেতু একটা দীর্ঘ যাত্রা অবশ্যই মনোবল শক্ত রাখবেন এবং এই শক্ত মনোবল দিয়ে প্রিপারেশন নিয়ে যাবেন, আশা করছি আপনারা সবাই ভালো করবেন। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়া আমাদের আরেকজন ভাই আছে, ভাই কিছু বলবেন? আসলে বলার নাই, সে আসলে খুব নিচ্ছে, খুব সুন্দর করে করে প্রত্যেকটা মানে ধরে ধরে একেবারে আনন্দ নিয়ে পড়াইছে, এটা আসলে প্যানেলে সবাই খালি একটা জিজ্ঞেস করে আহ, ভাইয়া আপনার কথা বেড়ে যাচ্ছে, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? আপনার কথা বেড়ে যাচ্ছে ভাইয়া, আসছেন। আমার কথা শোনা যায় এখানে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে মূল ব্যাপারটা এরকম যে অনেকে জিজ্ঞেস করছে যে কিভাবে আরো শর্টকাট আরো তাড়াতাড়ি করা যাবে, প্যানেলিস্ট আরো ভালো করে বলবে। আমি জাস্ট একটা কথা অ্যাড করি, যে আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। ম্যাথ টোটাল জিনিসটা হচ্ছে নিজের মাথায় খেলানোর ব্যাপার। এই যে 10% 100 হয় বা 1.1 দিয়ে গুণ হয়, সরি, তারপর 10% কমলে 0.9 দিয়ে গুণ হয়, এই জিনিসগুলো যে আপনি যদি আপনার মধ্যে নিতে পারেন বা নিজের মতো করে হিসাব করতে পারেন, তাইলে আসলে আপনার জন্য অঙ্কটা করাটা ইজি হয়ে যাবে। পিলিতে আসলে এই হিসাবটাই কাজে লাগে, আপনি আগে যত অঙ্ক প্র্যাকটিস করে যাবেন পিলিতে আরো তত বেশি হেল্প হবে। তো একটাই জাস্ট কথা, সেটা হচ্ছে প্র্যাকটিস করেন, যত টাইপের অঙ্ক পারেন প্র্যাকটিস করেন। আর অন্যান্য বিষয় ক্ষেত্রে যেমন বাংলাদেশ বিষয় বলি বা আন্তর্জাতিক বিষয় বলি, আপনি হয়তো পড়ে শেষ করতে পারবেন না, ম্যাথ আপনি একটু ট্রাই করলে শেষ করতে পারবেন। সো আপনি এখানে একটু শ্রম দিলে এখানে আউটপুট ইনপুট আউটপুট এসে অনেক বেশি। আর প্যানেলিস্টকে ধন্যবাদ খুব সুন্দর করে সবগুলো বোঝানোর জন্য, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়াকে। আর আপনাদের জন্য আরেকটা যে নোটিশ, আপনারা অনেকেই কয়েকদিন ধরে বলছিলেন যে আমাদের 41 যে জায়গাটা 41 রিটার্নের জন্য আমাদের কোনো প্ল্যান আছে কিনা। আমাদের 41 রিটার্নের প্ল্যান অলরেডি আমরা নিয়ে আসছি, আপনারা ওয়েবসাইটে দেখবেন যে আমরা একটা ফ্রি কোর্সের একটা ফ্রি ক্লাসের একটা প্রোগ্রাম অলরেডি দিয়েছি, আপনারা ওখানে এনরোল করে ফেলবেন। ফ্রি ক্লাসটা শুরু হবে হচ্ছে আমাদের 9 তারিখ থেকে, সামনের মাসে 9 তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু হবে। ফ্রি ক্লাসে এনরোল করবেন এবং যা আমাদের মূল যে কোর্সটা সেটা হচ্ছে আগামী 20 তারিখ থেকে শুরু হবে, এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হবে। ওয়েবসাইটে পেমেন্ট সবকিছু দেওয়া আছে, রুটিনটা এখনো পাবলিশ করা হয়নি, রুটিনটা আমরা প্রোগ্রাম শুরুর আগ মুহূর্তে পাবলিশ করবো। তো আপনাদের যা কিছু জানার একটু ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকলে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত জেনে যাবেন। তো আশা করি আপনারা যারা রিটিন প্রস্তুতি নেবেন সবাই ভর্তি হয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
মাচ্চু হ্যাঁ কি অবস্থা মাচ্চু মাহবুবা কনফারেন্স চুমকি মাচ্চু ভালো অবস্থা। কি বলবো এখন আপুকে আমি টেক্সট করে দিয়েছি একটা আকাশি কালারের শাড়ি যেটা ওই যে সিউডো জামদানি ছবি দেখাও ছবি। আচ্ছা তোমাকে ভিডিও কলে দেখাই দিই। না না ভিডিও কল না ছবি যদি ছবি থাকে তাহলে ভিডিও কল না ভিডিও কলে লজ্জা লাগে